আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, কেমন আছো তোমরা? তোমাদের আরেকটি লাইভ ক্লাসে স্বাগত। এবং আজকে আমরা পড়ব বাংলা লেকচার 4 এবং লিখিত ক্লাস 1। এবং এই লিখিত ক্লাসে তোমাদের আগেই তোমাদের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে যে লিখিত ক্লাসে আসলে আমরা আজকে কি পড়ব, এবং সবগুলোকে শিডিউল করে আমি দিয়েছিলাম যে কোন টপিকে আমি কি পড়াবো। এবং আজকে লিখিত ক্লাস 1-এ তোমরা পাচ্ছ বাংলাতে যত গদ্য আছে সব গদ্য নিয়ে আলোচনা করব এবং কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। গদ্যের মূল ভার্ব বলে দিব এবং সেই সাথে তোমাদের জন্য আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সার্কুলার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্নে আসলে কোন কোন ধরনের লিখিত আসলে বাংলায় আসে সেই ব্যাপারগুলো একবার আলোচনা করব। আবার আসছে? ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও কমেন্ট করে। এবং আজকের লাইভ ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা বাংলা লেকচার 4 এবং লিখিত ক্লাস 1 করব আসলে। তো তোমরা এখনও যারা জয়েন করো নাই ঝটপট জয়েন করে ফেলো। কে কোথা থেকে দেখছো একটু জানাই দাও ভাইয়াকে। এবং আজকে আমরা লিখিত ক্লাসে কি করব, আমরা হচ্ছে প্রথমেই জেনে নিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী আসলে কোন কোন বিষয় আসলে বাংলা লিখিত আকারে আসে সেগুলো সম্পর্কে আসলে প্রথমে আমরা আলোচনা করে নিব। এবং কি করব বলো তো, এবং আমরা হচ্ছে বাংলার যত গদ্য আছে সবগুলোর মূল ভার্ব সাথে হচ্ছে আমরা কি করব, যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো এখনও যারা জয়েন করো নাই ঝটপট একটু জয়েন করে ফেলো এবং কে কোথা থেকে দেখছো সেটা একটু জানিয়ে দাও। ওকে, আচ্ছা, আমি নুসরাত জাহানের কমেন্ট দেখতে পাচ্ছি। নুসরাত জাহান বলেছো সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নুসরাত, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? একটু তোমরা বন্ধুদের একটু মেনশন করো। আসলে আমি দেরি করতে চাচ্ছি না, তো আমি খুব দ্রুতই ক্লাসটা শুরু করতে চাচ্ছি। ওকে, তো তোমরা আসলে না আসলে আমি কিভাবে শুরু করব? ওকে, চাঁদপুর থেকে। ওকে, হ্যাঁ, অনন্ত দাস, হ্যাঁ ও বলেছো নমস্কার ভাইয়া। হ্যাঁ ভাইয়া নমস্কার, কেমন আছো? ঠিক আছে, তুমি একটু হচ্ছে তোমরা যারা এখন জয়েন করছো তোমরা একটু মেনশন করে দাও ফ্রেন্ডদের, এবং তোমরা একটু মেনশন করে দাও ফ্রেন্ডদের। এবং তোমরা হচ্ছে কি করো বলো তো, একটু ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবা, ক্যাপশনে লিখবা যে লেকচার 4 এবং বাংলা লেকচার 4 এবং লিখিত ক্লাস 1। তো লিখিত ক্লাসগুলো তোমরা কিন্তু পূর্বের ঘোষণা অনুযায়ী তোমরা হচ্ছে ফ্রিতেই পেয়ে যাচ্ছ। একদম পুরো লেকচার প্ল্যানে তোমাদের জন্য আমি বাংলা লিখিত ক্লাস সাজিয়েছি বেশ কয়েকটা। এবং সেই লিখিত ক্লাসগুলোতে আসলে কি কি পড়াবো, যারা পেইড ব্যাচে আছো তার একটা নীল নকশা বলতে পারি আমরা, একটা নকশা তোমরা দেখতেই কিন্তু পেয়েছো যে আসলে আমি কি কি পড়াবো, কিভাবে তোমাদের রিটেনটা আমি শেষ করে দিব। আমি কিন্তু আগেই হচ্ছে তোমাদের একটা দেখাইছি আর কি, একটা ডিজাইন তোমরা দেখতে পাইছো যে কিভাবে আসলে আমি সেখানে সাজিয়েছিলাম। তো সুতরাং আজকের ক্লাসে প্রথমে আমি তোমাদের একটা বিশেষ ব্যাপার আলোচনা করে দিব, সেটা হচ্ছে এই যে সার্কুলার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সার্কুলার অনুযায়ী আসলে বাংলা লিখিত অংশে কোন কোন ধরনের বিষয়গুলো আসলে আমাকে পড়তে হবে, যে বিষয়গুলো আসলে আসবে পরীক্ষায়। এবং এবং আজকে আমরা কি করব, বাংলা গদ্য আমরা হচ্ছে দুইটা ভাগ করে নিয়েছি। এবং দুইটা ভাগ করে নেওয়ার পর প্রথমে আমরা কি পড়ব, বাংলা গদ্য যত গদ্য আছে তোমাদের সিলেবাসভুক্ত সব গদ্যর আসলে আমরা মূল ভার্ব আলোচনা করব, সব গদ্যের মূল ভার্ব আলোচনা করব। দেন মূল ভার্ব আলোচনা করার পরে আমরা কি করব, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেগুলো খ নাম্বার বা অনুধাবনমূলক প্রশ্ন আকারে আসে আর কি। হ্যাঁ, সেগুলো আমরা নিয়ে কিন্তু আলোচনা করব। তো এখনও যারা তোমরা জয়েন করো না একটু ঝটপট আসলে জয়েন করে ফেলো এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে আসলে একটু মেনশন করে দাও। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ভাইয়া কিন্তু প্রথমে তোমাদের দেখাবে যে কী কী পরীক্ষায় আসবে। এবং তোমাদের এই পেজেই আমি একটা বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কোন কোন টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, সেটা রিটার্নও বলেছিলাম, এমসিকিউ বলেছিলাম। তো সেই ক্লাসটা তোমরা এখনও যারা করো নাই সেই ক্লাসটা করে আসবে একটু। তো তোমরা একটু কমেন্টে সবাই একটু @ দিয়ে একটু হাইলাইটস কথাটা লিখে দাও, যেন সবাই তোমার ফ্রেন্ডস সেকশনে বা ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই যেন দেখতে পারে। নুসাইবান জান্নাত নূর বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা কেমন আছো? স্বর্ণা ভাই আপনার লিপ সুইংয়ে প্রবলেম হচ্ছে, হতে পারে, আমি দেখছি, তারপরও আমি দেখছি। ওকে,
আমি দেখছি তোমরা একটু, তোমাদের একটু মেনশন করতে বললাম, তোমরা একটু রিয়াক্ট দাও এবং একটু মেনশন করো, একটু একটু হচ্ছে সবাইকে মেনশন করে দাও। আমি আসলে লেট করব না। ওকে, আমি আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা কি করব বলো তো? আজকে আমরা লিখিত ক্লাস 1 করব এবং তার আগে লিখিত ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের একটু দেখাই দিব যে আসলে কোন কোন টপিক থেকে আসলে আমাদের পড়তে হবে। ওকে, ঠিক আছে। তোমরা আসলে যারা জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা আসলে বন্ধুদের একটু মেনশন করে দিবা, তাহলেই আগামী আমাদের ক্লাসটা। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমাদের ডিউ মিশন বি ইউনিট ব্যাচের, এটা কি বলতো, বাংলা লেকচার 4। এটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে ক্লাস এবং প্রথম লিখিত ক্লাস। ওকে, এবং প্রথম লিখিত ক্লাস এবং লিখিত ক্লাসে আজকে আমরা পড়ব যত সিলেবাসভুক্ত গদ্য আছে, তোমাদের সিলেবাসে যত গদ্য আছে সবগুলো গদ্যের আমরা হচ্ছে মূল ভার্ব পড়ব। কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, কিছু প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব যেগুলো আসবে, যেগুলো কঠিন। ওকে, আচ্ছা, তাহলে প্রথমেই আমরা যাই প্রথম স্লাইডে। আজকের প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা লিখিত সিলেবাস 2024। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী এটা হচ্ছে কি তোমাদের বলো তো, এটা হচ্ছে তোমাদের লিখিত। স্বর্ণা বলেছ খাতা কলম নিয়ে রেডি আছি। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে খুব ভালো স্টুডেন্টের লক্ষণ, সবসময় খাতা কলম সাথে থাকবে, এটাই হচ্ছে মূল কথা। ওকে, আচ্ছা একটু দেখো তো, প্রথমেই দেখতে পাচ্ছ যে 2024 সালে অনুষ্ঠিত পাঠ্যসূচি অনুসারে প্রশ্নপত্র প্রণীত হবে। মানে প্রথম কথাটা বলা হচ্ছে কি বলতো, প্রথম কথাটা বলা হচ্ছে যে তোমাদের যে তোমরা যে এইচএসসি পরীক্ষা দিয়েছিলা, যে সিলেবাসে তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছিলা সেই একই সিলেবাসে তোমাদের কি হবে, লিখিত প্রশ্নটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা, যে তোমরা এইচএসসিতে বাংলা অংশে যে সিলেবাসে আসলে পরীক্ষা দিয়েছিলা সেই সিলেবাসে তোমাদের কি হবে, লিখিত প্রশ্নটা হবে। ওকে, তারপরে বলা হচ্ছে যে লিখিত পরীক্ষার বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূল ভার্ব লিখন আসতে পারে। কি আসতে পারো তো, একটা মূল ভার্ব লিখন আসতে পারে, যে কোনো একটা পাঠের মূল ভার্ব। ধরো কি, যেমন আমরা পড়েছি ধরো বিলাসী গল্পের মূল ভার্ব কি, সেটা আসতে পারে। অথবা বিলাসী গল্প থেকেই বা বিলাসী গল্পের মতোই একটা অনুচ্ছেদ তোমাকে সাজিয়ে দেওয়া হলো, কিন্তু বিলাসী না, কিন্তু বিলাসীর মতোই একটা ঘটনা যেখানে আসলে জাত সম্প্রদায়ের কথা নিয়ে বলা হচ্ছে বা জাত প্রথার যে বিভেদ সেটা নিয়ে কথা বলা হয়েছে। এখন তোমাকে 5টা প্রশ্ন সাজাই দিছে। এই ধরনের ব্যাপারগুলো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন মানে ভর্তি পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু অনেক বেশি পরীক্ষার রুমে কিন্তু চিন্তিত হয়ে যাবে। তো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তো ওইটা হচ্ছে দেখবা কি বিলাসীর সাথে মিল আছে, তখন তুমি কি করবা, দেখবা যে 4টা বা 5টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটাতে 2 মার্ক অথবা প্রতিটাতে 1 মার্ক। যদি প্রতিটাতে 2 মার্ক হয় তাহলে 10 মার্ক। তার মানে ওখান থেকে আমাকে কি করতে হবে, অনুচ্ছেদটা পড়তে হবে। পড়ার পরে তুমি কি বুঝবা, তোমার একটা বিশেষ গদ্যের সাথে সেটার মিল থাকবে, তারপরে তুমি ওই প্রশ্নগুলোর উত্তর কিন্তু করতে পারবা। ওকে, এবং তার একটা জায়গা তোমাকে দিয়ে দিবে। ওকে, তারপরে হচ্ছে কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা। মানে কবিতার কি থাকবে বলো তো, কবিতার হচ্ছে উদ্ধৃতি দেয়া থাকবে, তোমাকে সেই উদ্ধৃতিটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, 2টা লাইন দেয়া থাকলো কিংবা একটা লাইন দেয়া থাকলো, এটা হচ্ছে বিদ্রোহী কবিতার হতে পারে, এটা হচ্ছে সোনার তরী কবিতার হতে পারে, এটা হচ্ছে প্রতিদান কবিতার হতে পারে, এটা হচ্ছে তাহারই পরে মনে কবিতার হতে পারে। সেখান থেকে তোমাকে কি করতে বলা হবে বলো তো, লিখতে বলা হবে যে এই লাইনটা দ্বারা আসলে কবি কি বুঝিয়েছেন, লেখো। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্রশ্নটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারপরে দেখো যে উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা। মানে সংলাপ বলতে ওই যে কথোপকথন বা এক ধরনের উক্তি দেয়া আছে সেটাকে ব্যাখ্যা। ধরো এখানে গদ্য বলছে, যে সংলাপ কোথায় থাকবে, হয় গদ্যতে থাকবে, না হয় উপন্যাসে থাকবে, না হয় নাটকে থাকবে। এই সংলাপগুলো যেমন উপন্যাসে আমরা কি দেখেছি, মজিদের অনেক ধরনের সংলাপ আমরা কিন্তু দেখেছি, তো সেগুলো সম্পর্কে আসলে ব্যাখ্যা করতে বলা হবে। নাটকে আমরা অনেক সংলাপ দেখেছি, তাই না? আর নাটকে আমরা অনেক ধরনের সংলাপ দেখেছি, অনেক ধরনের কথা দেখেছি, যে সিরাজউদ্দৌলার ব্যাপারে অনেকগুলো ব্যাপার মানে প্রশ্ন ছিল, তো সেগুলো একটা কথা তুলে দিয়ে বলবে কি, যে ব্যাখ্যা করো। বুঝতে পেরেছো? তাহলে কি ভিত্তিক হবে, যে সংলাপ ব্যাখ্যা করো বা উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা করো। সেটা হচ্ছে গদ্য থেকে আসতে পারে, উপন্যাস থেকে আসতে পারে, নাটক থেকে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এমডি আহমেদ বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাদিরা এসেছো, আসসালামু আলাইকুম ভাইয়া বলেছো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা সবাই একটু ভাইয়া, তোমরা যারা এখন জয়েন করছো সবাই একটু কমেন্ট সেকশনে @ দিয়ে হাইলাইটস কথাটা লিখে দাও। সবাই একটু ভাইয়াকে একটু সহযোগিতা করো, সবাই আসলে আসুক। সবাই আসলে
ক্লাসটা জমজমাট হবে। ওকে, আমি প্রথমে আসলে আলোচনা করছি যে কি কি তোমাদের সিলেবাসভুক্ত বাংলা লিখিত অংশে আছে সেগুলো নিয়ে আমি কথা বলছি। এরপরে কিন্তু আমরা মূল ক্লাসে যাব এবং সেখানে কিন্তু আমরা কি পড়বো বলো তো, সেখানে আমরা বাংলা যত গদ্য আছে সবগুলোর মূল ভার্ব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, দেখতে পাচ্ছ যে কি আসবে বলো তো। এখানে হচ্ছে গদ্যর হচ্ছে উদ্ধৃতি বা সংলাপ ব্যাখ্যা করতে বলা হতে পারে, উপন্যাস এবং নাটক থেকে সংলাপ ব্যাখ্যা করতে বলা হতে পারে। ওকে, তারপরে দেখো যে লেখক বা কবি পরিচিতি, ঠিক আছে, লেখক বা কবি পরিচিতি থেকেও তুই কি আসতে পারে বলো তো, প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো মিলকরণ। মিলকরণ কি, যে গদ্য, কবিতা এবং ব্যাকরণ ভিত্তিক কিছু মিলকরণ তোমাদের আসতে পারে। ঠিক আছে, একটা গদ্য থেকে একটা কথা দেওয়া আছে, ধরো এটা হচ্ছে তোমার অপরিচিত থেকে কয়েকটা 5টা লাইন দেওয়া আছে, একটা বিশেষ প্যারার তোমার হচ্ছে 5টা লাইন দেওয়া আছে, সেই 5টা লাইন কি করতে বলা হবে, এলোমেলো দেওয়া থাকবে, কিন্তু অথবা কোনো একটা ব্যাপার হচ্ছে ব্যাকরণগত কিছু ইরোর থাকবে, ভুল থাকবে, সেগুলোকে তোমাকে সমাধান করতে হবে। ঠিক আছে, সেটা বানান হতে পারে, সেটা জ্যোতিচিহ্ন হতে পারে, সেটা হচ্ছে প্রয়োগে ভুল হতে পারে, এগুলো কিন্তু আমরা শিখে আসছি। আমি এই যে এইচএসসির কথা বললাম যে যেগুলো অ্যাডমিশনে ছিল, তোমরা শিখে আসছো নাই যে বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ কোথায় আসলে হয়। যেমন আষাঢ়ে তোমাকে বললাম আষাঢ়ে রোদ হয়, আষাঢ়ে তো রোদ হয় না, আষাঢ়ে কি হয়, আষাঢ়ে হচ্ছে বৃষ্টি হয়। কিংবা হচ্ছে বললাম যে হচ্ছে পাখি গরু হচ্ছে আকাশে ওড়ে, তার মানে এটাও ভুল। তো এই ধরনের যে ইররগুলো আছে, এই ধরনের যে ভুলগুলো আছে, সেগুলো হচ্ছে এখানে কি হতে পারে, সেগুলো এখানে আসতে পারে। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে বিগত পরীক্ষায়, সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করে ফেলবো। ওকে, তারপরে বলা হচ্ছে যে বাংলা ব্যাকরণ, এটা আসলে আমি একটু আলোচনা করে দিচ্ছি, যেহেতু আমি প্রথম পত্র আলোচনা করলাম, যেহেতু এটাও বাংলারই অংশ, তো সুতরাং আমরা তো অবশ্যই বলবো। তো দেখো যে সারাংশ এবং সারমর্ম থেকে আসতে পারে। তারপরে কি বলতো, বানান শুদ্ধি এবং প্রমিতকরণ থেকে আসলে কি আসবে, প্রশ্ন আসবে। এবং এখান থেকে আমি তোমাদের বলি যে এই যে বানান শুদ্ধি এবং প্রমিতকরণের কথা বলছি না আমরা, তো এইটাই কিন্তু কি বলতো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে কোনো কিছু না দিয়ে তোমার কি হতে পারে, যে একটা গদ্যের বিশেষ 4টা বা 5টা লাইন দিয়ে তোমাকে কি করতে বলা হতে পারে বলতো, যে বানান শুদ্ধি বা প্রমিতকরণ করতে বলা হতে পারে। অনেকগুলো বানান ভুল থাকবে, সেগুলো কিন্তু তোমাকে ঠিক করে নিতে হবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন। একটা অনুচ্ছেদ দেয়াই থাকবে, আমি যেটা প্রথমে বললাম যে কেমন দেয়া থাকবে বলো তো, বিলাসীর মতো দেয়া থাকলো, কিংবা হচ্ছে কার মতো দেয়া থাকলো, অপরিচিতার মতো একটা গল্প দেয়া থাকলো, একদম সেম ওর মতো করেই আলাদা একজন ব্যক্তিকে, একটা চরিত্রকে সৃষ্টি করে, মূলত একটা অনুচ্ছেদ তৈরি করা হলো। এখন ওখান থেকে কি আসবে, 4টা বা 5টা প্রশ্ন আসবে, যেগুলোর উত্তর তোমাকে করতে হবে। বুঝতে পারছো, সেটা হচ্ছে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন। ঠিক আছে, বা অনুচ্ছেদ থেকে প্রশ্নের উত্তর। আর এমনিতেও অনুচ্ছেদ লিখন আসতে পারে, সেটা হচ্ছে আমরা যেগুলো পড়ে আসছি। ঠিক আছে, আমরা যেগুলো বাংলা ব্যাকরণে পড়ে আসছি, অনুচ্ছেদ লিখন সেরকম করেও কিন্তু অনুচ্ছেদ আসতে পারে, যে ছোট করে একটা অনুচ্ছেদ তৈরি করো, অনুচ্ছেদ লিখো, সেটাও কিন্তু আসতে পারে। একটা হচ্ছে 2টা কথাই আমি বললাম, একটা হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর, আর একটা হচ্ছে অনুচ্ছেদ তোমাকে তৈরি করতে বলতে পারে। ওকে, ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী, যেমন সংজ্ঞার্থ এবং দৃষ্টান্ত, বলা হচ্ছে যে অনুবাদ অধিক গুরুত্ব পাবে। এখন ব্যাকরণ সম্পর্কিত যত বিষয়াবলী আছে সেগুলো যে কোনো কিছু আসতে পারে, তারা নির্দিষ্ট করে কোনো টপিক বলেনি। এখন কথা হচ্ছে যে এই যে অনুবাদ অধিক গুরুত্ব পাবে, এখন কথা হচ্ছে এই অনুবাদটা তোমাকে ভালো করে পড়তে হবে। বুঝতে পারছো, অনুবাদ কি, যে ইংরেজিতে থাকবে তোমাকে বাংলা করতে হবে। এবং এটা বেশ কয়েকবার কিন্তু পরীক্ষায় আসছে। ঠিক আছে, এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, যে ইংরেজি থাকবে দেয়া, একটা ইংরেজি প্যাসেজ দেয়া থাকবে, একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটাকে তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে। এবং এইটা হচ্ছে কি আমাদের লিখিত ক্লাস 3 নাম্বার ক্লাসে হচ্ছে কিন্তু আমি এটা সাজিয়েছি, যে অনুবাদ আমি পড়াবো। এবং অনুবাদটা আমি আবার রিভিশন ক্লাসেও রেখেছি, যে অনুবাদ যেহেতু আসবেই, সুতরাং অনুবাদে যত ধরনের আমাদের প্র্যাকটিস করা দরকার, বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় বলো, বিভিন্ন জায়গায় আসছে, তো সেগুলো আমরা অনুবাদগুলো প্র্যাকটিস করে ফেলবো। এবং সেগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আরেকটা লিখিত ক্লাসে তোমাদের সাথে কথা হবে। তো আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা লিখিত সিলেবাস 2024 সার্কুলার অনুযায়ী যে হচ্ছে তোমাদের লিখিত সিলেবাসটা, সেটা সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেল, যে কোন যে বিষয়গুলো আমাকে পড়তে হবে, কোন বিষয়গুলো আসলে আসবে পরীক্ষায়। আশা করি তোমাদের ধারণা একটা চলে আসছে। এখন কথা হচ্ছে আজকের ক্লাসে আমরা কি পড়বো। আজকের ক্লাসে প্রথমে যতগুলো গদ্য আছে সবগুলোর আমরা মূল ভার্ব পড়বো, সবগুলো থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসে সেগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, ওকে, তোমরা কে কে রেডি আছো বলো তো। ওকে, তোমরা কে কে রেডি আছো? প্রেমা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
নাজমিন বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সব মাইশা তাসনিম বলেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, তোমরা সবাই একটু বলো তো, তোমরা সবাই একটু হ্যান্ড রাইজ করো অথবা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আসলে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো না আমি কি সামনের স্লাইডে যাব, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কি না, আমি কি সামনের দিকে যাব কি না। ওকে, তোমরা একটু হচ্ছে জানাই দাও এবং কমেন্ট সেকশনে একটা @হাইলাইটস কথাটা লিখে ফেলো। তোমাদের কাছ থেকে ভাইয়া একটু একটা জিনিস চাইতেছে, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। ঠিক আছে, ওকে, তোমরা আসলে একটু 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 ওকে ওকে, আমি সামনের দিকে যাব কিন্তু তোমাদের কাছ থেকে যেটা চাইলাম সেটা একটু করে দাও। ওকে, ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু একটু তোমাদের দেখতে চাই আমি একটু। ওকে ওকে, তোমাদের দেখতে চাই আমি। ওকে ওকে, দেখতে চাই দেখতে চাই। স্বর্ণা বলেছো অল ক্লিয়ার, প্রেমা বলেছো জি, এমডি আহমেদ বলেছো হ্যান্ড রাইজ করেছো, আর সুজন বলেছো আমি প্রস্তুত মানে উত্তরবঙ্গ। ওকে, কিন্তু সবাইকে আমি হাইলাইটস লেখাটা দিয়ে একটু বলেছিলাম যে যদি @হাইলাইটস দাও তাহলে তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই আসলে তার সবার কাছে আসলে ভিডিওটা যাবে। ঠিক আছে, এইটা একটু ভালোবাসা চাইছিলাম তোমাদের কাছ থেকে, একটু ভালোবাসা চাইছিলাম তোমাদের কাছ থেকে, কিন্তু তোমরা যে দিবা না এটা তো বুঝলাম। ওয়াচ করে নি বলেছো আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই, কেমন আছো? কেমন আছো? ওয়াচ করে নি কেমন আছো? বুশরা খান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম বুশরা, কেমন আছো বুশরা? একটু বন্ধুদের মেনশন করো, সবাই চলে আসুক ক্লাসে। আজকে রিটেনের একটা ক্লাস হচ্ছে এবং রিটেনে যেটা তোমাদের সবচেয়ে ভয় হয়, এবং রিটেনে কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুবই বড় একটা ইস্যুস, খুবই বড় একটা হচ্ছে ব্যাপার। এই ব্যাপারটা এখন তোমার কাছে কিছু মনে না হলেও আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট খুবই বড় একটা ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, সোনা বলেছো দিব না। আচ্ছা, না দাও নাই কি হবে, তুমি না দিলে কি হবে? দিব না, তোমাকে চকলেট খাওয়াতাম, এখন আর দিব না তোমাকেও চকলেট। ওকে, ঠিক আছে, আমি আমি তাহলে আমাদের মূল আলোচনায় যাই। দেখো যে আমরা প্রথমে পড়ব অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিত গল্পের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো জানতে হবে, যে মূল ভাবটা জানতে হবে, তোমরা কিন্তু মোটামুটি জানোই যে অপরিচিত গল্পে হচ্ছে একটু ব্যতিক্রমী ধর্মী একটা গল্প, যেখানে আসলে যৌতুক প্রথা নিয়ে কথা বলা হচ্ছে এবং যৌতুক প্রথা নিয়ে কথা বলার পাশাপাশি সেখানে যৌতুক প্রথার বিরুদ্ধে একজন কন্যার বাবা এবং কন্যার দুইজনের সম্মিলিত একটা নারী পুরুষের সম্মিলিত একটা প্রচেষ্টা আছে যারা কিনা যৌতুক প্রথার বিরুদ্ধে কথা বলছে। ওকে, প্রথম কথা হচ্ছে এখানে আমাদের সমাজের যে সামাজিক কুপ্রথা যৌতুক প্রথা সেটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং এরপরে গিয়ে নারী এবং পুরুষের সম্মিলিত একটা প্রচেষ্টা এই যৌতুক প্রথার বিরুদ্ধে, তারা আসলে এটাকে প্রতিহত করার চেষ্টা করছে। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বর্ণা ঠিক আছে, চকলেট পাবা। ওকে, আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি কিন্তু অপরিচিত গল্পের তোমরা মূল ভাব কিন্তু জানো। তারপর আসলে আমরা একটু জেনে নেই, খেয়াল করো যে আমরা একটু অপরিচিত গল্পের মূল ভাব আমি একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি তোমাদের জন্য। খেয়াল করো যেন আসলে এই তথ্যগুলো থেকে তুমি যেন যে কোনো খ নম্বর প্রশ্ন আসলে তুমি যেন লিখতে পারো সেটা। ওকে, দেখো যে অপরিচিত গল্পটি নারীর মর্যাদা প্রতিষ্ঠায় নিযুক্ত। এখানে বলা হচ্ছে যে অপরিচিত গল্পটি কি না, নারীর মর্যাদা প্রতিষ্ঠায় আসলে মর্যাদা প্রতিষ্ঠায় নিযুক্ত। মানে এখানে কাকে বড় করে দেখা হচ্ছে, এখানে হচ্ছে নারীকে। ওকে, মর্যাদা প্রতিষ্ঠায় নারীর যে বিদ্রোহ গল্পে লেখক তারই পটে নারীর দৈহিক নয় মানসিক সৌন্দর্য দেখিয়েছেন। মানে এখানে যে একজন হচ্ছে কি বলতো, এই যে একজন ব্যক্তিত্ব বোধ সম্পন্ন নারী যার কিনা কি বিয়ে ভেঙে গেল, তার মানসিক দিকটাও তার ভেঙে যাওয়া উচিত ছিল, কিন্তু তার কিন্তু মানসিক দিকটা খুবই শক্ত ছিল এবং সে কি গ্রহণ করলো বলতো, সে একটা ব্রত গ্রহণ করলো এবং সে বিয়ে আর করবে না, সে হচ্ছে মানব সেবায় কিংবা সে হচ্ছে পড়ানো শুরু করলো। ওকে, আচ্ছা ভাইয়া লিখার জন্য একটু টাইম দিন। আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই, শোনা দিব। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে ব্যতিক্রম ধর্মী, কিন্তু তাকে ব্যতিক্রমীভাবে আলোচনা তিনি আসলে তুলে ধরছেন। প্রথম কথা হচ্ছে মানসিক সৌন্দর্য কেন, কারণ মানসিক সৌন্দর্য এই জন্য যে আসলে এখানে অপরিচিতাকে কিংবা আমরা যার কথা বলছি কল্যাণী, তাকে কিন্তু আসলে আমরা দেখি নাই,
তাকে কি আমরা দেখেছি? ধরো ইয়াও কিন্তু দেখে নাই, অনুপমও কিন্তু দেখে নাই, কিন্তু দেখলো একদম পরে যখন ট্রেনে গেল। বলা হচ্ছে এখানে তার মানসিক সৌন্দর্যটাকে বড় করে দেখা হচ্ছে, দৈহিক বরঞ্চ নয়। এবং মানসিক সৌন্দর্যটা বিশেষ করে কোন দিক থেকে? ব্যক্তিত্ব বোধের দিক জায়গা থেকে, ঠিক আছে? ওকে, তারপরে দেখা যায় অপরিচিত গল্পে নায়িকা কল্যাণীর বিদ্রোহ প্রয়াসে অংশীদার তার পিতা শম্ভুনাথ সেন। দেখো এই যে কথা বলা হচ্ছে অপরিচিত গল্পে যে নায়িকা, এই যে কল্যাণীর কথা বলা হচ্ছে, কল্যাণী নিজেই কি ওই বিবাহের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। বিদ্রোহ বলতে ধরো তিনি বিয়ে করলেন না, এবং একটা সমাজে যখন একটা নারীর বিয়ে ভেঙে যায় তখন আসলে ওই সোসাইটির সাথে, ওই সমাজের সাথে তার একটা বিদ্রোহে মোটামুটি বলা চলে, সেটা কিন্তু তৈরি হয়ে যায়। বলা হচ্ছে এই অংশীদারটা কে হলেন বলতো? তার পিতাও কিন্তু। এই জন্য বলা হচ্ছে, এই জন্য মূল ভার্বের মূল কথাটাই বলা হচ্ছে কি, যে নারী ও পুরুষের সম্মিলিত একটা প্রয়াস আছে এই গল্পের মধ্যে। যৌতুক প্রথার যে সামাজিক ব্যাধি, যৌতুক প্রথা নিয়ে এখানে কথা বলা হচ্ছে, এবং যৌতুক প্রথার বিরুদ্ধে নারী ও পুরুষের দীপ্ত কণ্ঠস্বর এখানে উচ্চারিত হয়েছে। এটা তো বুঝতে পারছো? ওকে, আচ্ছা স্বর্ণা, হ্যাঁ স্বর্ণা আমি বলে দিছি, স্বর্ণা বলে দিছি না 2 লাইনে, ঠিক আছে? যে নারী পুরুষের এখানে যৌতুক প্রথাটাকে তুলে ধরা হচ্ছে, এবং যৌতুক প্রথার বিরুদ্ধে গিয়ে কি একজন নারী এবং পুরুষের সম্মিলিত প্রয়াস আমরা দেখতে পাচ্ছি, যারা কিনা যৌতুক প্রথার বিরুদ্ধে কথা বলছে। সেই যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষটা কে বলতো? এই কল্যাণী এবং তার বাবা। ওকে, এই পর্যন্ত কিন্তু তোমাদের ব্যাখ্যা করে দিলাম। ওকে, ঠিক আছে, সবাই কলম খাতা নিবা, কলম খাতা নিয়ে কিন্তু নোট করে ফেলবা। দেখো শম্ভুনাথের কন্যা কল্যাণীর বিয়ে ঠিক হয়েছে কলকাতার এক এম এ পাস যুবকের সঙ্গে। এম এ পাস যুবক কে? এম এ পাস যুবক হচ্ছে অনুপম। ওকে, বরের অভিভাবক তার মামা। তার মামার চোখের চামড়া ছিল না। চোখের চামড়া বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যে সে যা দেখবে তাই, মানে চোখের পণ মানে হচ্ছে যৌতুক। এই শব্দগুলোর অর্থ তোমাকে জানতে হবে। যখন হঠাৎ করে একটা লাইন তোমাকে ব্যাখ্যা করতে বলবে, তখন এই ধরনের শব্দগুলোই থাকবে। ওকে, দেখো পণের টাকা এবং বলা হচ্ছে যে পণের টাকা দরদস্ত্রী আগেই ঠিক ছিল, মানে দরদস্তি আর কি, মানে দরদস্তরি বলতে হচ্ছে আগেই কত টাকা দেয়া হবে বরকে, কি কি দেয়া হবে সব আগেই ঠিক ছিল। বলা হচ্ছে শম্ভুনাথ লোকটির ব্যবহার ঠান্ডা, তিনি অত্যন্ত শীতল প্রকৃতির একটা মানুষ, মেজাজ ঠান্ডা আর কি। ওকে, পাতৃপক্ষের সাথে নীলরজ্জ দরাদরি, স্বর্ণালঙ্কার সম্পর্কে সন্দেহ প্রকাশ। এই যে স্বর্ণালঙ্কার সম্পর্কে সন্দেহ প্রকাশ, এটা কার ছিল বলতো? এটা হচ্ছে মামার ছিল। এই মামার স্বর্ণালঙ্কার সম্পর্কে সন্দেহ ছিল জন্য সে একজন শেখরাকে, যিনি হচ্ছে সোনা পরখ করে, সেই শেখরাকে তিনি কোথায় নিয়ে গিয়েছিলেন? ওই বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, আলাদা কক্ষে নিয়ে গিয়ে তিনি সেখানে আসলে এই সোনাগুলো পরখ করতে দিয়েছিলেন। দেখো নিজের শেখরাকে দিয়ে সেই অলংকার পরীক্ষা করানোয় যে ইতরতা প্রকাশ পেয়েছে, ইতরতা, এটাকে এক ধরনের ইতরতাই বলা হচ্ছে, অভদ্র। ওকে, মেরুদণ্ডহীন নায়ক তাতে সায় দিয়েছে। এই যে মেরুদণ্ডহীন নায়ক কে? মেরুদণ্ডহীন নায়ক কে? মেরুদণ্ডহীন নায়ক হচ্ছে কে বলতো? মেরুদণ্ডহীন নায়ক হচ্ছে অনুপম, যাকে শম্ভুনাথ সেন বলেছিল যে বাবা তোমার মামা তো এটা বলছে, তুমি কি বলো? সে আসলে কোনো কিছু বলতে পারে নাই। সে হচ্ছে একদম চুপ ছিল, মাথা নিচু করেছিল। তার মানে সে তার মামা যা বলে তার মামার হচ্ছে কথাতেই সে চলবে, এ ধরনের আমরা ব্যাপারটা দেখতে পাই। ওকে, ফলে কন্যার পিতা বিয়ে ভেঙে দিয়েছেন। এরপরে তিনি আসলে অনুধাবন, এই ঘটনার পরে যখন তিনি আসলে বললেন অনুপমকে যে তুমি কথা বলো, তুমি কি বলো, তো যখন সে বলতে পারে নাই তখন সে ভাবলো যে এই ধরনের ছেলের সাথে, এই ধরনের পরিবারের সাথে আমি কিন্তু বিয়ে দিব না। তখন যদি ছেলে কথা বলতো তিনি হয়তো বিয়ে দিতেন আর কি। তো বিয়ের লগ্ন যখন প্রস্তুত, লগ্ন মানে হচ্ছে সময়, হিন্দুদের এই বা সনাতন ধর্মের তোমরা যারা আছো তাদের এই লগ্নের মধ্যে আসলে বিয়ে হয়, লগ্নের মধ্যেই পুজো হয়, এটা আমরা জানি। লগ্ন মানে হচ্ছে একটা বিশেষ সময় বা তিথি মানেই তো আমরা জানি সময়। তো বিশেষ একটা তিথি, বিশেষ একটা সময়, যে সময়টাতে পুজো, যে সময়টাতে বিয়ে একটা হচ্ছে নির্ধারণ করা হয়। ওই লগ্ন পেরিয়ে গেলে তারা আর ওই দিন ওই কাজটা করে না বা হয় না। বুঝতে পেরেছো? ওকে, তো বিয়ের লগ্ন আসলে যখন প্রস্তুত, তখন কন্যার লঙ্গভ্রষ্ট হওয়ার লগ্ন, আচ্ছা এটা হচ্ছে লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ ব্যক্তিত্বের বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক
সময়ের আশু আবির্ভাবকেই সংকেত সহ করে তুলেছে। বলা হচ্ছে কি বলতো, যে এই যে বলতো একজন কন্যা যার কিনা বিয়ের একটা লগ্ন ভেঙে যাবে সেটাকে তিনি অগ্রাহ্য করলেন। সেই লৌকিকতা মানে কি, এই যে মানুষ কি বলবে যে একটা মেয়ের বিয়ে ভেঙে গেল, ওই মেয়ের বিয়ে হবে কি আর হবে না, তো এটাকে তিনি অগ্রাহ্য করলেন। ঠিক আছে, এটাকে তিনি গ্রাহ্যই করলেন না করে তিনি কি করলেন, যে তিনি নির্বিকার চিত্ত হয়ে তিনি বললেন যে আচ্ছা, বরঞ্চ তিনি বলিষ্ঠ প্রত্যাখ্যান করলেন, যে তিনি কণ্ঠস্বরের সাথে তিনি একদম কনফিডেন্সের সাথে তিনি কি করলেন, না করে দিলেন যে এই বিয়ে আমি দিব না। তিনি বিয়েটাকে কি করলেন, তিনি হচ্ছে এক ধরনের না করে দিলেন। বলা হচ্ছে যে এই যে আশু আবির্ভাব, আশু মানে হচ্ছে যেটা সামনে আসছে, ঠিক আছে, যেটা সামনে আসছে আশু। ওকে, এই আশু আবির্ভাব কি বলতো, এক সময় নতুন আশু আবির্ভাব মানে হচ্ছে এই যে ব্যাপারটা, যে বলিষ্ঠ কণ্ঠস্বর, যারা কিনা যৌতুকের বিরুদ্ধে প্রথম কথা বলছে একজন নারীর অভিভাবক হয়ে। ওকে, আচ্ছা, কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিতকে সমাপ্ত। মানে এখানে বলা হচ্ছে যে এখানে কল্যাণীও কিন্তু কি করেছিলেন বলতো, কল্যাণীরও হ্যাঁ ছিল, মানে কল্যাণীও কি করবেন, যে তিনিও আসলে বিয়েটা করতে চাননি। ওকে, এবং বলা হচ্ছে যেহেতু কল্যাণীও একই দলের লোক, শম্ভুনাথ সেন যেটা বলছে সেটাতে তিনি মানে একতাবদ্ধ হলেন, তো সুতরাং বলা হচ্ছে যে নারীর আগমনের বা নতুন একজন নারীর আগমন ঘটছে, যে কিনা কি বলতো, যে কিনা ওইটা ভাবছে না, প্রথাগত ব্যাপারটা ভাবছে না, যে বিয়ে ভেঙে গেলে বিয়ে হবে কি হবে না, এটাকে তিনি ভাবছে না। তো বলা হচ্ছে অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক এই ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। দেখো কেন স্বীকারোক্তির বলা হচ্ছে, কারণ অনুপম মূলত গল্প কথক, এই গল্পটা মূলত উত্তম পুরুষের জবানিতে বলছে অনুপম নিজেই, মানে কি অনুপম নিজেই তার গল্পটা বলছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে তিনি আবার কি বলতো ব্যক্তিত্বহীন, কারণ তার মধ্যে তো ব্যক্তিত্ব ছিল না। ওকে, তার এখানে বলা হচ্ছে অকপট কথামালা, তারপর হচ্ছে অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরে, মানে তিনি তো নিজেই নিজের কথা বলছেন, তো গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। এখানে বলা হচ্ছে তিনি নারীকে এবং শম্ভুনাথকে কি করে তুলেছেন বলতো, অসামান্য করে তুলেছেন, এটা বলো। তো গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে। বলা হচ্ছে পুরুষতন্ত্রের যে অমানবিকতা আছে সেটা মূলত কি হয়েছে বলতো, সেটার একটি স্ফুরণ ঘটছে, এবং একই সাথে নারীর যে পুরুষের ভাষ্যে নারীর যে প্রশস্তি সেটাও মূলত এখানে বলা হচ্ছে। বলতো এই পর্যন্ত কে কে বুঝছো বলো, মূল ভাবটা তো বুঝতে পারছো? ওকে, মূল ভাব তো বুঝতে পারছো? ওকে ভাই, ওয়াস্করণী বলছো কিওয়ার্ডগুলো লিখে নেন শুধু। হ্যাঁ, কিওয়ার্ডগুলো লিখে নাও, আমি কিওয়ার্ডগুলোই কিন্তু কথা বলছি এতগুলো। হ্যাঁ, স্বর্ণা ঠিক আছে। এই তো স্বর্ণা, মূল ভাব হচ্ছে ব্যক্তিত্বহীন এক পুরুষের বিরুদ্ধে নারীর আত্মজাগরণের সদম্ভ প্রকাশিত হয়েছে, এবং যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রকাশ। এই নারী পুরুষ হচ্ছে কে, এটা হচ্ছে শম্ভুনাথ সেন এবং হচ্ছে কল্যাণী। এবং এখানে বেশ কয়েকটা হচ্ছে শব্দ ব্যবহার করেছি। কেন এই শব্দগুলো ব্যবহার করেছি, যখন পরীক্ষা দিবা তখন বুঝবা যে কেন এগুলো আসলে যা প্রয়োজন ছিল। ঠিক আছে, তো সুতরাং হচ্ছে তোমরা যারা আসলে বুদ্ধিমান তারা কিন্তু আসলে অলরেডি কিন্তু নোট করেও ফেলেছো। ওকে, আচ্ছা ঠিক আছে স্বর্ণা, দেখেছি, সুন্দর। ওকে ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের মূল ভাবটা জানা শেষ, এবং খুবই যে শব্দগুলো আমাদের ব্যাখ্যা করা দরকার ছিল, যে মূল শব্দগুলো বা কিওয়ার্ডগুলো জানা উচিত ছিল, সেগুলো কিন্তু আমরা জেনে ফেলেছি। এখন কথা হচ্ছে কি বলতো, এখন হচ্ছে আমরা কি ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছিল, কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন রিটেন পরীক্ষা হইতো কোথায় কোথায় বলতো, রিটেন পরীক্ষা হইতো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রিটেন পরীক্ষা হইতো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এখন হয়। তো গুচ্ছে যাওয়ার আগে জগন্নাথে কি ছিল, জগন্নাথে ফুল রিটেন ছিল, ওখানে কোনো এমসিকিউ ছিল না, ফুল রিটেন। তার মানে যা মানে তুমি যা লিখবা সব হচ্ছে লিখিত, ওখানে কোনো এমসিকিউ ছিল না, সুতরাং ওইটা একটা ব্যাপার ছিল। তো এখন কথা হচ্ছে এবছর তারা বের হয়ে যাওয়ার একটা ঘোষণা দিচ্ছে, শেষ পর্যন্ত কি হবে জানি না, তো সেটা আলাদা হিসাব। এখন কথা হচ্ছে কি, যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন পড়তে হচ্ছে,
বুঝতে পারছো? তো ফোকাস তো অবশ্যই থাকবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেটাকে মনে রেখেই তোমাকে, যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই তাহলে আমাকে রিটেনে কি করতে হবে, বস হইতে হবে, রিটেনে বস হইতে হবে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাই, খেয়াল করো। এর বলছে অপরিচিত গল্পের যেসব বিষয় আছে, কি কি আছে এখানে আমি একটু চেষ্টা করেছি যে অপরিচিত থেকে যেহেতু প্রশ্ন আসে সেহেতু চেষ্টা করেছি যে অপরিচিতা গল্পে যে বিষয়গুলো মূলত আছে পুরো গল্পের মধ্যে সেই বিষয়গুলো আমি কয়েকটা কথাই আসলে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম আছে যে ব্রিটিশ ভারতের সমাজ ব্যবস্থার স্বরূপ, সমাজ বাস্তবতার স্বরূপ। দেখো ব্রিটিশ ভারতে সমাজ বাস্তবতার স্বরূপ আছে না, দেখো তো এই যে দেখো ব্রিটিশ ভারতের সমাজ বাস্তবতা কেমন ছিল। ওখানে যে ট্রেনের কথা বলা হচ্ছে, যিনি হচ্ছে কি আসবে ট্রেনের মধ্যে, যে একজনের জন্য ট্রেন থামানো হয়েছিল, তাই না? তো এখানে বলা হচ্ছে ব্রিটিশ ভারতের সমাজ বাস্তবতার কথাটাও কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। ওকে, তারপরে কি যে ধনতান্ত্রিক সমাজে উঁচু নিচুর প্রভেদ সম্পর্কে ধারণা। তো ধনতান্ত্রিক সমাজে যার টাকা আছে তার শুধু আছে আর আছে, এটাই তো ধনতান্ত্রিক। তো সেখানে কি হয় বলতো, কেউ উঁচু লেভেলে যায়, কেউ একদম কি হয়, নিচু হয়। যারা গরিব তারা একদম গরিব হয়, আবার যারা উঁচু তারা আরো উঁচু হয়। তো এটার একটা প্রভেদ সৃষ্টি হয় এবং সেখানেই মূলত এটা আছে যে এটা ধনতন্ত্র সম্পর্কে বলা হচ্ছে, কারণ এখানে হচ্ছে ধনী গরিবের একটা ব্যাপার কিন্তু আছে। বলেছে তৎকালীন হিন্দু সমাজের বিবাহ প্রথা সম্পর্কে একটা ধারণা আসলে আমরা পেলাম, যে সেখানে কি হয় বলতো, বিয়ের সময় কি করা হয়, অনেক যৌতুক নেওয়া হয়, এখনো সেটা আছে। যৌতুকের নিকট মানবিক বোধের পরাজয়ের দৃষ্টান্ত আছে। পুরুষতান্ত্রিক সমাজের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও নারীর কি আছে বলতো, নারীর একটা আত্মশক্তিতে বলিয়ান হওয়ার স্বরূপ আছে। তারপরে কি বলতো, সুশিক্ষার মর্যাদা ও ব্যক্তিত্ববোধের স্বরূপ আছে। এটা কার বলতো, এটা হচ্ছে কল্যাণীর। ওকে, এটা হচ্ছে কল্যাণীর। তারপরে দেখতে পাবো যে কন্যা দায়গ্রস্ত পিতার অসহায়ত্ব এবং তার নাজুক ব্যক্তিত্ববোধ আছে এখানে। তারপরে কি বলতো, প্রেম চেতনায় ব্যাকুল মন, এটা হচ্ছে কার বলতো, এটা হচ্ছে অনুপমের, তাই তো, অনুপমের প্রেম চেতনায় ব্যাকুল মন। বিয়ের নানা সংস্কার প্রথা ও কায়েমি স্বার্থ সংরক্ষণ, বিয়ের নানা সংস্কার প্রথা এবং কায়েমি স্বার্থ সংরক্ষণ, এটা হচ্ছে ওই যৌতুকের ব্যাপারটা। ধর্মীয় সামাজিক আচার সর্বস্বতা। ওকে, ধর্মীয় সামাজিক আচার সর্বস্বতা, এগুলো হচ্ছে তোমাদের কোথায় আছে বলতো, এগুলো হচ্ছে তোমাদের এই অপরিচিত গল্পের মধ্যে বিষয়গুলো আছে, সেগুলোকে আমি ছোট করে দিয়েছি। ওকে, সেগুলোকে আমি ছোট করে দিয়েছি। ওকে, আমি সামনের স্লাইডে যাচ্ছি। দেখো যে আমি বেশ কিছু প্রশ্ন দিয়েছি, অপরিচিত গল্পের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি, যেগুলো আসলে কি বলতো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু ব্যাখ্যা করে দিব, তোমরা আসলে প্রশ্নগুলো লিখতে পারবে এবং তোমরা যারা পেইড ব্যাচে আসো সবাই কিন্তু স্লাইডটা কিন্তু পেয়ে যাবা। ওকে, আচ্ছা কে কে আছো, তোমাদের আমি দেখতে পাচ্ছি না, একটু কি জানাবা আমাকে যে তোমরা আসলে কে কে আছো, একটু কি জানাবা আমাকে তোমরা কে কে ক্লাসে আছো, আমি ক্লাস কন্টিনিউ করব কি না। তোমরা পেইড ব্যাচের স্টুডেন্ট, আমাকে মাইরাই ফেলবা যে ভাই কেন ক্লাস নিবেন না। অসুস্থ অবস্থায়ও ক্লাস নিয়েছি, আমি। ওকে, অসুস্থ অবস্থায় কিন্তু ক্লাস নিয়েছি আমি। ওকে ওকে ভাইয়া একটু দেখেন তো, 2 মিনিট টাইম দেন ভাইয়া, লিখে নেই। ওকে, লিখে নাও সিরাজুম, হ্যাঁ তাবাসসুম ইসলাম অনু আছো। ওকে, থ্যাঙ্কস ফর মেনশনিং। ওকে সবাই, তারপরে নতুন একজনকে দেখতে পাচ্ছি, শোভা, তাসফিয়া জাহির ভুইয়ান বলেছো, আসি, রাকিবুল অনিক, হ্যাঁ রাকিব তোমাকে দেখেছি, সবাই দেখে আছে। তো তোমরা যেন নতুন আছো, নুসরাত আছে, আসি, ঠিক আছে। স্বর্ণা বলেছে আগের স্লাইডটা একবার, ওকে আরেকবার বের করছি, দাঁড়াও। ওকে আরেকবার দেখবা। ওকে, ওই স্লাইডটা আমি আরেকবার দেখাচ্ছি, দেখো কি কি ব্যাপার আসলে আছে। তাবাসসুম ইসলাম অনু বলেছো ভাই আপনি কি 25 ব্যাচ পড়ান? তুমি তো তাবাসসুম ইসলাম অনু, তুমি তো এটা তো অ্যাডমিশনের ব্যাচ, অ্যাডমিশনে তো তুমিও জয়েন করতে পারো, তাহলে তুমি আগাই থাকবা, সব ব্যাপার সম্পর্কে জানতে পারবা। আর আমাদের ইবিআই ব্যাচ চালু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, আমাদের ইবিআই ব্যাচ হচ্ছে চালু হয়ে যাবে, হ্যাঁ একাডেমিক ব্যাচ চালু হয়ে যাবে, একটা চলমান ছিল। ওকে, আচ্ছা আরেকটা চালু হয়ে যাবে। শোভা বলেছো নাই বলতে কি, শোভা আগের স্লাইডটা আরেকবার ভাইয়া, জাস্ট 1 মিনিটের জন্য। হ্যাঁ নিয়ে আসছি। তোমরা এখনো যারা এই স্লাইডের লেখাগুলো
ধরতে পারো না, আমি জাস্ট বলছি যে অপরিচিত গল্পে যে বিষয়গুলো আছে, ওকে, যে বিষয়গুলো আছে সেগুলো। ওকে, সবাই সবাই তো সবাই একটু সবাই ওকে, ঠিক আছে ঠিক আছে স্বর্ণা, আমি কিন্তু চেঞ্জ করলাম, আমাদের অনেক পড়া আছে আজকে, ঠিক আছে। ওকে, আমি পরে যাই। দেখো এখানে বেশ কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আসলে বিভিন্ন পরীক্ষায় আসছিল কিংবা আসবে, এটা ভাবো। ওকে, কল্যাণী কেন শিক্ষার ব্রত গ্রহণ করেছিলেন? কেন শিক্ষার ব্রত গ্রহণ করেছিলেন? খুবই ছোট করে একটা উদাহরণ, মানে ছোট করে একটা উত্তর তোমরা দেখতে পাচ্ছ, যে অনুপমের সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণী দেশ সেবার মাধ্যম হিসেবে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছিল। কল্যাণী তার বাবার মতোই আত্মমর্যাদাবোধ সম্পন্ন ছিল। কেন আসলে সে নিয়েছিল বলতো? কারণ সে আত্মমর্যাদাবোধ সম্পন্ন ছিল এবং সে দেশ সেবার জন্যই মূলত কি করেছিল বলতো? এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে দেশ সেবা আর একটা হচ্ছে আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ ছিল। এবং বিয়ে ভেঙে যাওয়ার পরও সে কি হয়নি বলতো? ব্যথিত হয়নি, বরং সে হচ্ছে দেশ সেবার ব্রত নিয়ে সে মেয়েদের শিক্ষার জন্য সে কাজ করেছিল। ওকে, এবং কল্যাণী হচ্ছে তার বাবার মতো আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। সিরাজুম্মুনিরা মিম বলেছ, সিরাজুম্মুনিরা মিম অনেকদিন পরে দেখলাম তোমাকে। ওকে, দেখো যে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, ব্যাখ্যা করো। এই লাইনটা আসলে কার সম্পর্কে বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে? ওকে, দেখো যে মামার অভিভাবকত্বে বড় হওয়া অনুপম সমাজ সংসারের প্রতি তার দায় দায়িত্ব কর্তব্য পালন সম্পর্কে সর্বদাই উদাসীন ছিল। মানে কি ধরনের রোল তার, মানে কি ধরনের ভূমিকা তার, সে নিজেই জানতো না। সে মনে করতো কি বলতো? দেবী দুর্গার কোলে সে হচ্ছে কি বলতো, যে গজাননের ছোট ভাইটি। ওকে, আচ্ছা, সে নিজেকে এমন মনে করতো। অনুপম এমএ পাস করলেও সংসার বা সমাজের প্রতি তাকে কোনো দায়িত্ব পালন করতে হয় না, কারণ সবকিছু করে মামা। তার পিতার মৃত্যুর পর সংসারের অভিভাবকের দায়িত্ব তার মামাই পালন করে। তার মামাই কি করে বলতো? পালন করে। এই যে অনুপমের বাবার কথা বলা হচ্ছে, অনুপমের বাবা কি ছিলেন বলতো? এককালে ওকালতি করে কি করে বলতো? ওকালতি করে কি ছিল বলতো? অনেক টাকার মালিক হয়েছিল, অনেক টাকার মালিক। ওকালতি করে কি হয়েছিল বলতো? অনেক টাকার মালিক। এবং অনেক টাকার মালিক হয়ে তিনি আসলে কি করতে পারে নাই? তিনি আসলে ভোগ করতে কিন্তু পারে নাই, তিনি মারা যায়। এবং মারা যাওয়ার পরে আসলে এই যে অনুপমের মা আবার বিয়ে করেছিলেন কি? একটা নিচু ঘরে বলতে কি? একটু গরিব ঘরে, যেখানে আসলে তাদের টাকা পয়সা কম। এখন বলা হচ্ছে এই জন্য আসলে অনুপমের মাও আসলে নিজেও ভুলেন না, অনুপমকেও ভুলতে দেন না যে তারা আসলে কোন ফ্যামিলি থেকে আসছে, বা তার নানা আসলে কি বলতো কেমন অবস্থা ছিল, তার পারিবারিক অবস্থা কেমন ছিল, বুঝতে পারছো? তো নিজেও সেটা তিনি আসলে ভুলতে চান না, এবং ভুলতে চান না বলতে কি, নিজেও তিনি সেটা ভুলে যেতে চান, এবং অনুপমকেও কি করতেন বলতো? অনুপমকেও সেটা করতে বলেন। তো এখন কথা হচ্ছে যে এখানে হচ্ছে দুইটা কথা, একটা হচ্ছে অনুপমের বাবার পেশা হচ্ছে ওকালতি, এবং ওকালতি করে কি অনেক টাকা পয়সা তিনি আসলে ইনকাম করেছিলেন, কিন্তু তিনি ভোগ করে যেতে পারেন নাই, মৃত্যুবরণ করেছেন। এরপরে আসলে সংসারের সমস্ত দায়িত্ব আসে হচ্ছে মামার কাঁধে। এখন বলছে অনুপম এবং মামার বয়স খুব কাছাকাছি ছিল। বলো তো তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মামার থেকে অনুপমের বয়স কেমন? আমি যদি বলি যে মামা আসলে কত বছর বড় ছিল অনুপমের, তোমরা কি বলতে পারবা কত বছর বড় ছিল বলো তো? আসলে মামা কত বছর বড় ছিল অনুপমের? এই প্রশ্নটার একটু উত্তর দাও তোমরা সবাই, ঠিক আছে? তোমরা এই প্রশ্নটার একটু উত্তর দাও যে মামা কত বছরের বড় ছিল। মামা কত বছরের বড় ছিল বলতে পারবা? যে মামা কত বছরের বড় ছিল অনুপমের থেকে? ওকে, কত বছরের বড় ছিল? কত বছরের বড় ছিল? তোমাদের কমেন্ট তো দেখছি না, তোমরা একটু কমেন্ট করে ফেলো। একটা প্রশ্ন করছি, ভাইয়ার প্রশ্নের উত্তর দিবা। ওকে, ওকে, 6 বছর, হ্যাঁ, বড়জোর 6 বছর, বড়জোর 6 বছর। রেজওয়ান ইসলাম বলেছো, শোভা বলেছো 6 বছর। ওকে, তোমরা তো ব্রিলিয়ান্ট, পারো। সুজন বলেছো 6 বছরের, বড়জোর 6 বছর। ওকে, এমন দায়িত্ব কর্তব্যহীন ভালো মানুষ হওয়া বেশ সহজ, কেননা যেখানে কোনো দায়িত্ব কর্তব্য নেই সেখানে ভুল বা ঝঞ্ঝাটের কোনো সম্ভাবনাই নেই। তার মানে যেহেতু অনুপমের কোনো রোল নেই, কোনো দায়িত্ব নেই, সুতরাং তার তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই গল্পে বলা হয়েছে কি বলতো? ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট
নাই, মানে বলা হচ্ছে যে ভালো মানুষ তার কোনো কি নাই বলতো, ঝঞ্ঝাট নাই। কেন না, এখানে অনুপমের ঝঞ্ঝাটের কথা বলা হচ্ছে যে তিনি আসলে সংসারের দায়িত্বই পালন করেন না, তার বাবার মৃত্যুর পর সমস্ত দায়িত্ব তার মামার কাঁধে। এজন্য বলা হচ্ছে কি যে তার যেহেতু তিনি কোনো দায়িত্ব পালন করেন না, সুতরাং তার কোনো ঝঞ্ঝাট নেই, এজন্য ভালো মানুষের কোনো কি নেই বলতো, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই। বছর ছয়েক বড়, বছর ছয়েক বড়। ওকে ওকে, অবস্থা এমন যে ডিম পারে হাসে, খায় বাট বাট ঘাসে। ওকে, খুবই সুন্দর, খুবই সুন্দর কথা, খুবই সুন্দর লাগলো তোমার কথা। ওকে, অপরিচিত গল্পের গুরুত্বপূর্ণ তথ্য, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। কেন কেন এই যে বলা হচ্ছে, কেন বলো তো, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। দেখো তো কেন এই কথাটা কেন বলা হচ্ছে, এই কথাটা কেন বলা হচ্ছে, খেয়াল করো এই কথাটা কেন বলা হচ্ছে। যে অনুপম আসলে নিজেকে বলছেন যে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন যে আমি সৎপাত্র। কেননা অনুপম আসলে কি করে না বলতো, অনুপম হচ্ছে অনুপম হচ্ছে একটা নিরীহ এবং মানে এখানে বলা হচ্ছে যে অনুপম মাতৃ আজ্ঞাবহ, মানে মায়ের কথা সবসময় শোনে, নিরীহ এক চরিত্র হিসেবে উপস্থাপন করছে নিজেকে। এবং বলা হচ্ছে যে সে ভালো মানুষ, তার ভালো মানুষ হয়, তার কোনো ঝঞ্ঝাট নাই, এবং সে আসলে কোনোদিন হচ্ছে একটা তামাকও খায় নাই, ঠিক আছে, তামাক পর্যন্ত খায় নাই, এবং সে MA পাস, মায়ের আদেশ যথাযথভাবে পালন করে। সুতরাং এমন একটা ছেলে, তার আসলে কন্যার পিতা যদি শুনে জানে, তাহলে প্রথমেই স্বীকার করবে কি, যে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবে সে হচ্ছে সৎপাত্র, এই পাত্রের হাতে মেয়েকে দেয়া যায়। এই পাত্র তো খুবই সুন্দর, সে একটা তামাকও খায় না, ঠিক আছে, সে তামাকও খায় না, ঠিক আছে, তাকে মেয়ে দেয়া যায়, সে হচ্ছে সৎপাত্র। বুঝতে পারছো? ওকে, উদাহরণস্বরূপ তানজিন তিশার জামাই তামাকটুকু পর্যন্ত খায় না, তাই তামাক তামাক না খেলে কি সে ভালো ভালো ছেলে? ওকে, আর তামাক খেলো। আর আবার অনেকে আবার কি মনে করে বলো তো, অনেকে আবার ওকে, অনেকে আবার যারা তামাক খায় না তাদেরকে খ্যাত ভাবে, আবার হচ্ছে কি যারা তামাক খায় তাদেরকে অনেক মডার্ন, অনেক অনেক হ্যান্ডসাম, অনেক কিছু ভেবে বসে থাকে যে সে তামাক খায় মানে কি, সে হচ্ছে অনেক হ্যান্ডসাম, ভালো ছেলে। ওকে, আর খায় না যে সে হচ্ছে কি বলতো, সে হচ্ছে খ্যাত, এই সেই সেই ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমাদের সমাজে আমরা কিছু ক্রাইটেরিয়া কিন্তু বেঁধে নিয়েছি। ওকে, আচ্ছা আমরা তামাকের দিকে না যাই, তামাকটুকু পর্যন্ত খায় না, ভালো মানুষ বিতে। ওকে ওকে, ইনোসেন্ট প্রো ম্যাক্স, সালমান মুক্তাদির, SM আসাদ, যাক বাবা অনেক দূর গেছো, আর যাইও না। শম্ভুনাথ বাবু, এখন পরের প্রশ্নটা আছে, শম্ভুনাথ বাবু কেন মেয়ের গা থেকে সমস্ত গয়না খুলে আনলেন? কেন আনলেন বলো তো? ওই যে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য তিনি শ্যাকরা নিয়ে এসেছিলেন। এখন তিনি কি করলেন যে আচ্ছা, তো আপনি যখন পরীক্ষা করবেন সমস্ত গহনা, এখন গহনা একটু খুলে নিয়ে আসতেই হচ্ছে। দেন তিনি আসলে কি, এই অবিশ্বাসী মনের পরিচয় পাওয়া যায়। ওই যে কার অবিশ্বাসী মন? ওই যে মামার, অনুপমের মামার হচ্ছে অবিশ্বাসী মন। তো এখন এখন কি বলছে শম্ভুনাথ, হচ্ছে তিনি মুখের কথায় তিনি আসলে বিশ্বাস করেন নাই, এই জন্য তিনি আসলে শেখরাকে সঙ্গে করে এনেছিলেন। এবং মামা হচ্ছে শম্ভুনাথ সেনকে যখন জানায় যে তিনি আসলে পরীক্ষা করতে চান, যাচাই করতে চান এই গহনাগুলো ঠিক আছে কিনা, তো তখন আসলে তিনি কি করেছিলেন যে কল্যাণীর গা থেকে আসলে সমস্ত গহনা খুলে নিয়ে আসেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, উক্তিটি ব্যাখ্যা করো। দেখো অনুপম নিয়েই প্রশ্ন আসছে, দেখছো, অনুপম নিয়ে বারবার প্রশ্ন আসবে যে অন্নপূর্ণা মানে দেবী দুর্গা। অন্নপূর্ণা মানে কি বলতো? অন্নপূর্ণা মানে হচ্ছে দেবী। দেবী হচ্ছে কি বলতো? দেবী দুর্গার কথা বলা হচ্ছে। দেবী দুর্গার দুই ছেলে, একটা হচ্ছে গণেশ আর একটা হচ্ছে কার্তিক। ওকে, একটা হচ্ছে গণেশ আর একটা হচ্ছে কার্তিক। ঠিক আছে, গণেশের হচ্ছে ভাই কার্তিক, কার্তিক। ওকে, আচ্ছা, দেবী দুর্গার দুই ছেলে দুই মেয়ে, দুই ছেলের কথা বলে, একটা গণেশ একটা হচ্ছে কার্তিক। অন্নপূর্ণার গোলে গজাননের ছোট ভাইটি। ওকে, গণেশের ছোট ভাইটি কার্তিক। তো এটা বলা হচ্ছে যে একদম ছোট যদি হয় তাহলে তার আদরটা বেশি থাকে, তাই তো। তো এখানে এখানে হচ্ছে শিশু কল্পনা করা হচ্ছে কাকে? এখানে হচ্ছে অনুপম নিজেকে শিশু কল্পনা করছে, কিংবা ওই কার্তিকের মতো করে নিজেকে কল্পনা করছে ব্যঙ্গ করে। বুঝতে পারছো এটা কি করে বলো তো? ব্যঙ্গ করে। ওকে, ব্যঙ্গ করে, ব্যঙ্গার্থে বলা হয়েছে। এই যে সিরাজুম মুনিরা, ওকে, সিরাজুম মুনিরা মিম বলেছো। ওকে, ঠিক আছে। অনুপম সেকেন্দ্রনাথ ঠাকুর, মামা রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ওকে। আচ্ছা তোমরা সবাই তওবা করো,
আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলো? সালমান মুক্তাদির কোথা থেকে কি নিয়ে আসতেছো? হ্যাঁ, এ তোমাদের ফ্যান পেজে কি এরা আছে? থাকুক, তারা ভালো মানুষ, ঠিক আছে, পার্সোনালিটি সম্পন্ন মানুষ, কি করে সেটা পরের ব্যাপার, পার্সোনালিটি আছে। ওকে, আচ্ছা দেখো 6 নম্বর, অনুপমকে পণ্ডিত মশায়েরা বিদ্রূপ করতেন কেন? কেন বিদ্রূপ করতেন? ওই যে তার চেহারা নিয়ে, তার সৌন্দর্য নিয়ে, তাকে, তার চেহারা এত সুন্দর ছিল যে তাকে মাকাল ফলের সাথে তুলনা করছে। তাকে কি বলছে বলো তো? পণ্ডিত মশাই মাকাল ফলের সাথে তুলনা করছে, বুঝতে পারছো? ওকে, তো অনুপমকে পণ্ডিত মশাইরা বিদ্রূপ করতেন হচ্ছে তার চেহারা নিয়ে, বুঝতে পারছো? এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, হায় হায়, এত সুন্দর ছিল, এত সুন্দর হইতে পারলাম না, এত সুন্দর ছিল মাকাল ফল, ঠিক আছে, মাকাল ফল সাথে তুলনা করছে তাকে। তো এই জন্য বলেছে অনুপমকে পণ্ডিত মশাইরা বিদ্রূপ করতেন কেন? তার সৌন্দর্যকে নিয়ে। ওকে, তার ইউ ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, উক্তিটি বুঝিয়ে লেখো। এই কথাটা তার মূলত বোঝাচ্ছে যে মেয়ের চেয়ে মেয়ের বাপের কথাটা না, এখানে বাপের কথাটা দ্বারা কাকে বোঝাচ্ছে বলতো? যে এখানে মামার কথাটা বলা হচ্ছে, যে মামা সবসময় চাইতেন যে তিনি আসলে এমন ঘরে তিনি আসলে অনুপমকে বিয়ে করাবেন, যে ঘরের আসলে যে ঘরটা হবে তাদের থেকে একটু ছোট, কিন্তু তাদের টাকা পয়সা থাকবে, যারা কিনা যৌতুক দিতে পারবে অনেক বেশি। একটু ছোট, যারা একটু এক্সট্রা, মানে তারা একটু তটস্থ থাকবে, মানে একটু নিচু হয়ে থাকবে, কারণ মেয়ের বাসা থেকে বা মেয়েদের ঘর থেকে যেন উঁচু গলার কেউ না আসে, বা উঁচু কেউ না আসে, এই জন্য তারা যেন একটু নিচুতে থাকে। এই জন্য তিনি নিচু ঘরে সবসময় খোঁজ করতেন, আবার একই সাথে খোঁজ করতেন কেমন, যে যেন টাকাও থাকে, যেন যৌতুক দিতে পারে। তো সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে মেয়ের চেয়ে তিনি, মেয়ে কেমন, মেয়ের বয়স কেমন, মেয়ে দেখতে কেমন, এটার থেকেও বরঞ্চ কি তার কাছে কোন বিষয়টা বড় বলো তো? বাপের খবরটা, মানে বাপের খবরটাই বড়, যে মেয়ে বাপের আসলে টাকা পয়সা আছে কি না, বুঝতে পারছো? এমন লোভী কি আজকালকে পাওয়া যায় না? এখন তো আরো বেশি, তাই না? এখন তো আরো বেশি। ওকে, শিমুল ফুল ও মাকাল ফল, এই তো বলছো। ওকে, এখন আরো বেশি এই ধরনের লুচ্চাগুলো আরো বেশি, ঠিক আছে। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। ওকে, ঠিক আছে, এখন আসো। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, এই কথাটা আসলে এই বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা করতে বলছে। কি বলতো? যে প্রশ্নোক্ত বাক্যটিতে অনুপমের ভাগ্যের সুপ্রসন্নতার কথা বলা হয়েছে, যে অনুপমের বিয়ের জন্য কন্যাকে আশীর্বাদ করতে তার পিস্তুতু ভাই বিনু দাদাকে পাঠানো হলো, বা বিনুকে পাঠানো হয়েছিল। সে ফিরে এসে কন্যার প্রশংসা করে, যে কন্যার কি বলে, যে বিনু হচ্ছে খুবই রুচিবান একজন মানুষ ছিল বিনু দাদা। সে অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করে, ওই যে বলে যে হচ্ছে, যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। ওকে, আচ্ছা, সে যখন বলে খাঁটি সোনা, তখন অনুপমের বুঝতে বাকি থাকে না যে তার জন্য যে পাত্রী পছন্দ করেছে সে অনন্য গুণ সম্পন্ন নারী। কারণ ওই যে আমরা যেখানে বলবো চমৎকার, সেখানে তিনি বলবেন চলে, চলনসই, তার মানে ওখানে অনেক কিছু লুকিয়ে আছে। ওকে, তার ভাগ্যে বিবাহের দেবতা প্রজাপতি ও প্রেমের দেবতা মদনের শুভ দৃষ্টি পড়েছে, মানে তিনি এটা বলছে যে তার ভাগ্যে কি হয়েছে, যে দেবতা, বিবাহের দেবতার নাম হচ্ছে প্রজাপতি এবং প্রেমের দেবতা হচ্ছে মদন, তাদের শুভ দৃষ্টি পড়ছে, মানে সুদৃষ্টি পড়েছে। উভয় দেবতার মধ্যে আশীর্বাদের কোনো রকম বিরোধ নেই, এই জন্য উক্তিটা করা হয়েছে যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এখন বুঝতে পেরেছো বলো তো? এখন বুঝতে পেরেছো কি না? আচ্ছা ভাইয়া, ভয়েস পরে আসতেছে। ওকে, ভয়েস পরে আসার কারণ কি একটু দেখছি আমি। ওকে, একটু ভয়েস পরে আসার কারণ কি আমি একটু দেখছি। ওকে, এই পর্যন্ত মোটামুটি তো বুঝতে পেরেছো। অপরিচিত থেকে এখন যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তোমার আর ভুল হবে না ইনশাল্লাহ। তোমার আর ভুল হবে না, তুমি সবগুলো কিন্তু মোটামুটি শিখে ফেলছো। ওকে, ওকে, ভয়েস আর মুখের ভঙ্গি একসাথে আসে না কেন ভাইয়া? ওহো, এটা কি, কেমনে কি হলো আমি জানি না। কেন আগে পিছে হয়ে গেল, কেন আগে পিছে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। আমি নিজেও বুঝতে পারছি না যে কেন এমন হলো। আমাকে একটা সেকেন্ড সময় দাও। 1 সেকেন্ড দিয়ে তো হবে না, এগুলো হচ্ছে বেহুদা কথা। আমি একটু বলি যে আমাকে একটু সময় দাও, আমি দেখছি। ওকে, ওকে,
ওকে দেখো তো এখন ঠিক আছে কি না। আচ্ছা আমি তোমাদের মুখোমুখি হইলাম, এখন দেখো এখন কি ঠিক আছে? আমার ভঙ্গিমার সাথে আমার ভয়েসের একাত্মতা আছে কিনা এখন একটু দেখো তো, মিল আছে কিনা। যদি না থাকে এইভাবে চালাবো। ধরো ধরো হচ্ছে ভয়েস আগে যাচ্ছে ভঙ্গিমা পরে হইতেছে, এমন মনে করো। ওকে আচ্ছা আচ্ছা ওই মিম বলেছে যে যারা 1 সেকেন্ড বলে সময় নেয় তাদের সময় লাগে কমপক্ষে 10 মিনিট ভাইয়া। ওই জন্য ওই ভন্ডামি আমি করলাম না মিম, বুঝছো? যে আমি তোমাদের 1 সেকেন্ড বললাম, পরক্ষণে আমি বললাম যে না 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 এটা এটা হচ্ছে কি নাই এখন। এখন কি কোনো ঠিক নাই, মানে কোনো কিছু ঠিক নাই? কথা শুনছো না? কথা শুনতে পাচ্ছ না তোমরা? একটু একটু বলো তো ভাইয়া। হায় হায় কি হয়ে গেল, এখন কথাই শুনছো না? কথা কি শোনা যাচ্ছে না একদম? মানে একটু কষ্ট করে চালাই না, হইতেছে না আবার হয়তো। হ্যাঁ এটা হইতে পারে, ফোনে নেট নাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ নেটের প্রবলেম, এটা আমি রিয়েলাইজ করলাম আর কি। মুরব্বি মুরব্বি কথা শোনা যায় না মুরব্বি? কেন শোনা যায় না? সাউন্ড পরে হয়, সাউন্ড পরে হয়, একটু নেট প্রবলেম হয়তো। ওকে একটু নেট প্রবলেম হয়তো। এখন যদি আহ, আবার লাইভ কেটে যাবে, আবার লাইভ কেটে আবার আসবো, বলো কি করব বলো? লাইভ কেটে আবার আসবো? ঠিক থাকার কথা সবকিছু। ওকে মুক মুকুলিকা বলেছো কথা শোনা যায় কিন্তু পরে ছবি পরে আসে। ওকে দেখো তো এখন ঠিক আছে কিনা, দেখো তো এখন ঠিক আছে কিনা, আমার কথা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ অনু, তাবাসসুম ইসলাম অনু। মিথুন চন্দ্র রয় বলেছো মুরব্বি ভাইয়া কথা পরে শোনা যায়। মুরব্বি ভাইয়া না, মুরব্বি মুরব্বি বলো। এভাবে ক্লাস ভালো লাগে না ভাইয়া। হ্যাঁ মিম, এমন হয়ে গেল কেন হঠাৎ, বুঝলাম না তো। সবকিছু তো ঠিক ছিল, নেট বাফার করে। আমি নিজেও আসলে তোমাদের কমেন্টগুলো দেখছিলাম ইয়াতে, তোমাদের কমেন্টগুলো দেখছিলাম আসলে আমি ডাটা দিয়ে, কিন্তু ক্লাসের ভিডিওটা যাচ্ছে হচ্ছে কথা পরিষ্কার শোনা যায় কিন্তু মুখের ভঙ্গি পরে হয়। আচ্ছা আমি আমার মুখে দেখাবো না, তাহলে কি ক্লাসটা করতে পারবা? হ্যাঁ সুমাইয়া স্বর্ণা বলেছো ভাইয়া লাইভটা কেটে আবার আসেন প্লিজ। আচ্ছা সিরাজুম মুনিরা বলেছো কথা শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে দেখছি না। আমাকে দেখতে হবে না, ক্লাস করো, আমাকে দেখতে হবে না তো। ঠিক আছে আচ্ছা ওকে, আমাকে দেখতে হবে না, তোমরা ক্লাস করো, তোমরা ক্লাস করো। এখন দেখো শুনতে পাচ্ছো আমার কথা? এখন শুনতে পাচ্ছো? আমি আরো জোরে কথা বলছি যে মনে হয় যে শোনা যাবে। ওকে এই পর্যন্ত আমাদের মোটামুটি অপরিচিতটা শেষ। আশা করি অপরিচিত থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তোমরা অপরিচিত থেকে আসলে এমন কোনো প্রশ্ন নাই যে যে প্রশ্নটার উত্তর আসলে করতে পারবা না। ওকে আচ্ছা ওকে নেটের মাগফিরাত, নেটের মাগফিরাত কামনা করি। ওকে হ্যাঁ মাগফিরাত কামনা করো। ওকে এখন আরো কিছু প্রশ্ন আছে, দেখো গাড়িতে জায়গা আছে উক্তির দ্বারা কি বোঝানো হয়েছে? ওই যে গাড়িতে জায়গা আছে কে বলছে বলো তো? কল্যাণী বলেছে কিন্তু। ওকে একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। এই যে বলা হচ্ছে যে একে তো বর, বর কি বলো তো? হাট মহার্ঘ, তারপরে হচ্ছে ধনুক ভাঙা পণ, হাট মহার্ঘ। বলা হচ্ছে 15 বছর বয়সেও কল্যাণীর বিয়ে না হওয়ার কারণ নির্দেশ করা হচ্ছে উক্তিটির মাধ্যমে। যে কেন আসলে বিয়ে হচ্ছে না? একে তো ভালো বর পাওয়াই যায় না, তারপরে কি তারপরে হচ্ছে ধনুক ভাঙা পণ, অনেক পণ, অনেক হচ্ছে যৌতুক।
বলা হচ্ছে কল্যাণীর বয়স 15, যা তৎকালীন সমাজ ব্যবস্থায় বিয়ের যোগ্য, কন্যার জন্য অনেকটাই বেশি। মানে আসলেই তো এটা সত্য যে তৎকালীন সমাজ মানে ব্যবস্থায়, আজকের সমাজ ব্যবস্থায় আসলে 15, 16, 17 বছর বেশি। বেশি বলতে কি, যখন আমরা ওই সময়টাতে যাইতাম যে 9, 10, 15 বছরে বিয়ে হয়ে যেত, কিন্তু এখন আসলে একটা আমরা জানি যে কি হয়েছে বলতো, যে বাংলাদেশের শিশু মৃত্যু হার এবং মাতৃমৃত্যু হার অনেক বেশি হয়েছিল, এবং সেটা কিন্তু 2010 সালের পর থেকে কিন্তু অনেক কমছে, এবং 2010 সালে মনে হয় যে একটা বিশেষ স্বীকৃতিও বাংলাদেশ পেয়েছিল, তাই তো, বিশেষ একটা স্বীকৃতিও পেয়েছিল বাংলাদেশ। ওকে, মুরব্বি তাড়াতাড়ি করেন, আমাদের আরো অনেকগুলা গল্প শেষ করতে হবে। হ্যাঁ আছে তো, আমি ভাইয়া আপনার কথা ঠিকই শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। যে সমাজ ব্যবস্থায় তখন ছিল, ওকে খেয়াল করি যে টাকা পণ দিতে হয় বলে সুপাত্র মেলায় ভার, মানে ভালো পাত্র পাওয়া যায় না। তবে এই ব্যাপারে কল্যাণীর বাবা চিন্তিত নয়, বয়স যতই হোক উপযুক্ত পাত্র ছাড়া কন্যার বিয়ে না দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। মানে ভালো একটা পাত্র তিনি খুঁজতেছিলেন। তখনকার সমাজে কন্যার পিতার এরূপ মনোভাবের প্রকাশ ঘটতে সাধারণত দেখা যেত না, যে পাত্র বুইরা হোক, টাকা পয়সা আছে, কিছু করুক, তামাক খাক, বদনেশা থাক, ও বিয়ের পরে ঠিক হয়ে যাবে, তাই তো। না, বিয়ের পরে ঠিক হয়ে যাবে, বদনেশা একটু থাকতেই পারে বিয়ের আগে, তাই তো, এই ধরনের কথা বলে না। আচ্ছা, তো যখন হচ্ছে তোমার কাছে, ধরো তোমার কাছে না, ধরো হচ্ছে একজন মেয়েকে বিয়ে দিবে, তো তার কাছে এসে যখন বলবে যে তোমার তো বিয়ে ঠিক হয়ে গেল, এখন কি করবা, তোমার তো বিয়ে করতে হবে অমুক দিন, বলছে ছেলে তো নেশা করে, ছেলে তো এটা করে, না, বিয়ের আগে একটু হয়, তারপরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের বলে যে না, বিয়ের পরে তো তুমি নিজেই ঠিক করে নিবা, একটু বিয়ের আগে ছেলেরা এমন থাকে, কিন্তু না, তিনি আসলে ভালো। আচ্ছা, ভালো মানে এই দুনিয়ায় নাই, আর খালি যৌতুক তাই বিয়ে হয় নাই। ওকে ঠিক আছে, টাকাই সব। ওকে, জন্মমৃত্যু বিয়ে সব হচ্ছে আল্লাহর হাতে। ওকে, আমরা পরবর্তীতে যে আর আমরা দেরি করবো না, এখন দেখো আমার পথ প্রবন্ধ কাজী নজরুল ইসলাম। আমরা গতদিন কিন্তু আমার পথ পড়েছিলাম, তোমরা কিন্তু জানো। ওকে, তোমরা যারা গত লেকচার ক্লাসটা করেছো, তোমরা আমার পথ সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছো। এখন আমরা আমার পথ সম্পর্কে, এখানে মূল ভার্বটা কি সেটা সম্পর্কে একটু জেনে নিচ্ছি। মূল ভার্বটা কি বলতো, এখানে হচ্ছে নিজের বা আত্ম উপলব্ধির কথা বোঝানো হচ্ছে, অন্যের বা পরনির্ভরশীলতাকে পরিহার করে নিজের সত্তায় বিশ্বাসী হওয়ার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে মূল কথা। আমি একটু দ্রুত টানবো, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে কোথাও না বুঝলে। ওকে, মূল ভার্বটা দেখো যে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম ব্যক্তিত্ববোধে উজ্জীবিত ভারতবাসী চেয়েছেন। তিনি আসলে চেয়েছেন যে এমন মানুষ ভারতবর্ষে আসুক। প্রথমত তিনি নিজের কথা বলেছেন, তারপরে তিনি বলেছেন যে এমন ভারতবাসী আসলে আসুক যাদের প্রত্যেকে আসলে তারা কি নিজেদের ব্যক্তিত্ববোধে আসলে উজ্জীবিত হবেন। ওকে, যারা স্বনির্ভর মানে নিজের প্রতি নির্ভরশীল, আত্মমর্যাদাবাদী, আত্মনির্ভরশীল এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এবং এই সম্প্রদায়ের কথা বলছিলাম না, যে অসাম্প্রদায়িক মানে কি, যে ধর্ম, এই যে ধর্ম, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে মুসলিম, ধর একটা হিন্দু, একটা হচ্ছে মুসলিম। এই অসাম্প্রদায়িক চেতনা মানে হচ্ছে তারা একসাথে থাকতে চায়, তারা হচ্ছে ধর্মের এই যে বিভেদটা সেটা তারা আসলে মানে না। আর সাম্প্রদায়িক মানে কি, সাম্প্রদায়িক মানে হচ্ছে এই আলাদা হওয়া, এই হিন্দু এবং মুসলিম আলাদা হয়। এই জন্য যখন ধর্মের মধ্যে যুদ্ধ বাঁধে, ধর্মে একটা ক্লাস হয়, তখন এটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। ওকে, গতদিনও আমি ক্লাসে বলছিলাম। ওকে দেখো, এ প্রবন্ধে প্রাবন্ধিক প্রথমত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জাগরণ প্রত্যাশা করেছেন। এটাই হচ্ছে মূল কথা, যে প্রথমত তিনি কি করেছেন বলতো, ব্যক্তিত্ব সম্পন্ন কিছু মানুষের জাগরণ প্রত্যাশা করেছেন। তারপরে তিনি বলেছেন যে এমন মানুষ আসলে ভারতবর্ষে আসুক যারা কিনা কি করবে বলতো, যারা আসলে ভারতবর্ষকে গঠন করবে, যারা আসলে স্বনির্ভর, আত্মমর্যাদাবাদী এবং আত্মনির্ভরশীল। ওকে, আমাদের মূল ভাবটা শেষ। ওকে ওকে ওকে, আমাদের মূল ভাবটা শেষ। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। দেখো, আগুনের ঝান্ডা দুলিয়ে লেখক কেন পথে বের হলেন, এই যে আমার পথ প্রবন্ধ, এখানে কিন্তু কিছু প্রশ্ন আসে, কিছু শব্দের অর্থ আসে, কিছু শব্দ আসে, কঠিন শব্দ, যেগুলো তোমরা অনেক সময় ক্যাচ করতে পারবে না এবং তোমরা অ্যান্সার করে আসতে পারবে না। এই জন্য একটু ভালো করে একটু দেখবে। ওকে, দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য তাই লক্ষ্য করে লেখক আগুনের ঝান্ডা দুলিয়ে বের হলেন। ওকে, মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানোর জন্য প্রাবন্ধিক আজীবন সাধনা করে গেছেন। তিনি বিশ্বাস করতেন মনুষ্যবোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে, মানুষের মাঝে বিরোধমান বিরোধ অনেকাংশে মিটে যাবে। তা দেশের জন্য মূল্যায়নকর মানে মঙ্গলকর বা কল্যাণকর, হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে দেখাতে এবং দেশের পক্ষে যা মঙ্গলকর তাই লক্ষ্য করে লেখক আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বের হলেন। মানে এক কথায় হচ্ছে সামগ্রিক দেশের মানুষের কল্যাণের কথাটা এখানে বলা হচ্ছে, মূল কথাটা। ওকে, আগুনের ঝান্ডা। ওকে, তারপরে দেখো, খেয়াল করো, একটু কলমটা পড়ে গেল। ওকে, তারপরে খেয়াল করে দেখো যে আমার পথ দেখাবে আমার সত্য, উক্তির দ্বারা কি বোঝানো হয়েছে।
আমার পথ দেখাবে কি আমার সত্য, মানে নিজের সত্তায় বিশ্বাসী হওয়ার কথাটা বলা হচ্ছে। সেটা দেখো যে আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিককে তার আপন সত্যের কর্ণধার হিসেবে পথ দেখাবে, সেটা তিনি বলছেন যে ওকে। তারপরে তিনি বলতেছেন যে কর্ণধার বলতে প্রাবন্ধিক মানুষের ভেতরকার ঐশ্বরিক শক্তি বা অলৌকিক ক্ষমতাকে বুঝিয়েছেন, মানে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা সত্তা বসবাস করে। ওকে, বলা হচ্ছে মানুষের মগজ ও মন স্রষ্টার পরম জ্ঞান শক্তি ও প্রেম শক্তিতে ভরপুর। প্রাবন্ধিকের বিশ্বাস সত্য সব অসৎ শক্তিকে পরাজিত করে মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায়। তাই প্রাবন্ধিকের সত্য ঐশী শক্তি বা সৎশক্তি সকল প্রকার আলস্য কর্মবিমুখতা পঙ্গুত্ব নৈরাজ্য অবিশ্বাস ও জরাজীর্ণতাকে পশ্চাতে ফেলে তাকে ন্যায় ও সত্যের পথ দেখাবে। এখানে অনেক কঠিন শব্দ না, এগুলোকে তুমি যতটা সহজ করবে, আমি একটু কিন্তু কবিতার ভাষায় দিয়েছি। ওকে, আমি একটু কবিতার ভাষায় কাইন্ড অফ কবিতার ভাষায় দিয়েছি। ওকে, আমি ওইভাবে একটু বলছি, সবাই আল্লাহর পথে এসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত বুঝতে পেরেছো যে আমার পথ দেখাবে আমার সত্য, এখানে মূলত এই যে নিজের যে নিঃসত্তায় বিশ্বাসী হওয়া, এইটার কথা মূলত বলা হচ্ছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। বলা হচ্ছে সুন্দরের পূজারী কবি কাজী নজরুল ইসলাম তার আমার পথ প্রবন্ধে মানব ধর্মের কথা বলেছেন। এইটা হচ্ছে মূল কথা, যে আসলে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে মূলত কি করেছে বলতো, সে কোনো ধর্মকে আসলে ঘৃণা করতে পারে না, এটা হচ্ছে মূল কথা। ওকে, মানুষ ধর্মকে সবচেয়ে বড় ধর্ম বলা হচ্ছে কেন? নজরুলের এমন কোনো লেখা নাই বা অধিকাংশ লেখাতেই তিনি আসলে এই মানুষ ধর্মের কথা বলেছেন বা মানুষকে বড় করে দেখেছেন। ওকে, মানুষ ধর্ম তথা মনুষ্যবোধই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। ওকে, এটা তিনি বলেছেন এবং মানুষের সেবার কথা তিনি বলেছেন, কেননা এটি জাগ্রত হলেই মানুষের সম্প্রীতি গড়ে উঠবে এবং পৃথিবী হবে হচ্ছে প্রাণের সম্মিলন ঘটবে এবং পৃথিবী হবে হচ্ছে কল্যাণময়। এটা হচ্ছে মূল কথা। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করে কবি নিজেকে অভিশাপ রথের সারথি বলে অভিহিত করেছেন কেন? অভিশাপ রথের সারথি, অভিশাপ রথের সারথি। দেখো কেন বলছেন, যে সমাজের অনিয়মকে ভেঙে ফেলতে কবির যে অবস্থান তার প্রেক্ষিতে তিনি নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন। ওকে, সমাজের প্রচলিত পুরাতন নিয়মকে ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা খুব সহজ নয়, এতে প্রতিনিয়ত সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। তাই তো যারা একদম সমাজের উঁচু স্থানে আছে তারা কিন্তু প্রোটেক্ট করবে। ওকে, নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, এসব জেনে কবিতার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায় অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপে আবির্ভূত হয়েছেন, তাই তিনি নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন। মানে মূল কথা হচ্ছে তিনি কি করতে চাচ্ছেন বলতে, যত অন্যায় আছে সমাজে সকল অনিয়মকে তিনি ভেঙে ফেলতে চাচ্ছেন এবং এই ভেঙে ফেলার ফলে যারা সমাজের উঁচু স্থানে আছে তারা মূলত কি হবে, তাদের আক্রমণে তিনি শিকার হতে পারেন এবং তিনি এই জন্য বলেছেন নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন। ওকে, আমি আছি এই কথা না বলে, ওকে আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। উক্তির দ্বারা কি বোঝানো হয়েছে? আমি আছি। ওকে, এটা হচ্ছে পরাবলম্বন বা এখানে বলছে গান্ধীজি আছেন, কথাটা বলা হচ্ছে যে আমরা কথা না বুঝতে পেরে মূলত অন্যের প্রতি আমরা কি হয়েছি, নির্ভরশীল হওয়ার যে ব্যাপারটা সেটা মূলত এখানে আছে আর কি। ওকে, আচ্ছা ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। খেয়াল করো যে অন্তরে মিথ্যার ভয় থাকলে প্রাবন্ধিক কেন বাইরের ভয়কে ভয় মনে করেন? ওকে, অন্তরে মিথ্যার ভয় থাকলে তো অবশ্যই তার বাইরের যে কোনো কিছুকে ভয় মনে হবে। যে অন্তরে যদি ভণ্ডামি ছলনা দুর্বলতা থাকে তাহলে বাইরের যে কোনো শক্তি তাকে পরাজিত করে বলে প্রাবন্ধিক আলোচ্য উক্তি করেছেন। যে বাংলাদেশ সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে তারাই আজ সকলের দ্বারে ভিখারি, এই কথাটা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে বলা হচ্ছে দেশের ঐশ্বর্য বিদেশিরা লুটে নিয়ে যায়, তার প্রতিবাদ না করে বাংলাদেশের মানুষেরা তার গোপন সাহায্য করে বলে প্রাবন্ধিক আলোচ্য উক্তিটা করেছেন। মূলত কি করেছেন, যে অন্তরে মিথ্যার ভয় থাকলে প্রাবন্ধিক কেন বাইরের ভয়কে মনে করেন? তারা মনে করতেছে যে অন্তরে যদি তোমার ভয় থাকে তাহলে তো বাইরের ভয় কি বলতো? বাইরের ভয় হচ্ছে, আচ্ছা ওকে, আমরা পরবর্তীতে যাই। দেখো এখন আমরা পড়বো হচ্ছে বিলাসী। বিলাসীর মূল কথাটা কি বলতো? বিলাসীর মূল কথা হচ্ছে যে তৎকালীন হিন্দু সমাজে বা সনাতন ধর্মে হচ্ছে কি বলতো, যে হচ্ছে জাত প্রথা ছিল, যে জাত প্রথা যে কাস্ট সিস্টেম ছিল সেটা নিয়ে বলা হচ্ছে। এবং এই জাত হচ্ছে চারটা, আমরা জানি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং হচ্ছে শূদ্র। এই হচ্ছে চারটা জাত প্রথা ছিল এবং একটা জাতের সাথে আরেকটা জাতের মানুষ আসলে মিশতো না। ওকে, একদম উঁচু জাতে যে অবস্থান করতো ব্রাহ্মণ, সে নিচু জাতের মানুষের সাথে মিশতো না। বিয়ে শাদী কিংবা অন্যান্য রিলেশন তো পরের কথা, একদম মিশতোই না। যদি একসাথে মিশতো, যদি একসাথে টাচও লাগতো, তারা নিজেকে অপবিত্র বা অসুচি বলতো এবং তারা আবার কিছু ধর্মীয় পরিক্রমার মাধ্যমে আবার কি হয়ে যেত বলতো, আবার হচ্ছে তাদেরকে শুদ্ধতার মাধ্যমে আবার আগের ধর্মে আগের জাতে ফিরে যেতে হতো। ধর্ম তো একই কিন্তু জাত প্রথা ছিল। ওকে, জাত প্রথা ছিল।
ওকে, কয়টা পর্যন্ত হবে ক্লাস ভাইয়া? ওকে, কে বলেছো? হ্যাঁ, সিরাজুল মুনিরা মিম। এখন বাজে হচ্ছে 11টা 5। আর হচ্ছে তুমি আর হচ্ছে 20 মিনিট ধরো, আর ধরো 20 মিনিট, আর 20 বা 25 মিনিট। ওকে, আর 20 বা 25 মিনিটের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে দেখো, এখন আমি টানতেছি না। ওকে, তাহলে বিলাসী গল্পের মূল কথাটা হচ্ছে কি, এখানে বিলাসীকে দেখতে পাচ্ছ, দেখছো বিলাসীকে? দেখছো বিলাসীকে? যারা দেখো নয় আজকে দেখে নাও, ঠিক আছে? তোমাদের লিওন ভাই বিলাসীকে হাজির করেছে, দেখছো? বিলাসীকে যারা দেখো না এখন দেখে ফেলো, কি ইনোসেন্ট চেহারা না, কি সুন্দর না? ওকে, স্বাগত হোসেন সবার কাছে মাপ চাই, আমি আর আজাইরা কমেন্ট করবো না, সরি সবাইকে। হে দুষ্টামি করিও না, পড়াশোনা করো। ওকে, খেয়াল করেছো, বিলাসী গল্পের মূল কথা হচ্ছে জাত প্রথা এখানে বলা হচ্ছে। ওকে, আমরা পরবর্তী মানে এই মূল ভার্বটা একটু যাই, যে আমি একটু ফর্মালি মূল ভার্বটা বলে দিচ্ছি, যে ভারতীয় বাঙালি সমাজে 20 শতাব্দীতেও প্রগতি কিংবা সুশিক্ষার প্রচার প্রসার হয়নি, তার প্রমাণ হচ্ছে বিলাসী গল্পটি। মানে ওই সময়ও যে আসলে তোমার হচ্ছে সুশিক্ষার প্রসার হয়নি বা ওই রকম প্রচার হয়নি, তার কথাটা হচ্ছে এই যে 20 শতাব্দীতে লেখা এই বিলাসী গল্পটা। বুঝতে পারছো? মানে কথা হচ্ছে যে ওই সময়ও যে আসলে ভারতীয় উপমহাদেশের বা বাঙালি সমাজে যে সুশিক্ষার প্রসারটা হয়নি, তার প্রমাণ হচ্ছে কি বিলাসী গল্পটা। এখন দেখো, কারণ এই গল্পে জাতিভেদ প্রথায় আক্রান্ত সনাতন হিন্দু সমাজে যে নির্মমতা, যে কুসংস্কারাচ্ছন্নতা, যে মূর্খতা দেখা যায়, তার তুলনায় তখনকার ইউরোপ আমেরিকায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তখন তো ইউরোপ আরো উন্নত, কিন্তু আমরা আবার ওই জাত প্রথাতেই পড়ে আছি। সেটা বলা হচ্ছে যে দেশে দেশে তখন জাতীয় জাগরণ, স্বাধীনতা সংগ্রাম, শ্রমিক শ্রেণীর উজ্জীবন ঘটছিল ওই অন্যান্য দেশে, অথচ সে সময় ভারতীয় বাঙালি সমাজ অন্য পাপের প্রায়শ্চিত্ত করতে ব্যস্ত। মানে তারা এখানেই পড়েছিল, তারা জাত প্রথাতে ব্যস্ত ছিল, আর ওইদিকে তারা হচ্ছে কি শিল্প বিপ্লব করে উন্নত হয়ে যাচ্ছিল। বলেছে এভাবেই সমাজের রাষ্ট্রের পিছিয়ে থাকার পরিবর্তনশীলতার চিত্র বিলাসী গল্পের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। বলা হচ্ছে যে মানুষের পিছিয়ে থাকার কথা বলা হচ্ছে, বা হিন্দু সমাজের এই জাত প্রথার কথা বলা হচ্ছে। ওকে, সেকালে চারক্রোশ হাঁটা বিদ্যার তেজে যারা গ্রামের মোড়ল কিংবা মাথা হতেন, তাদেরই একজন মৃত্যুঞ্জয়ের খুড়ো হচ্ছে চাচা, এই কথা হচ্ছে বলা হচ্ছে। ওকে, আমরা পরবর্তীতে যাই। দেখো, এখন হচ্ছে বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসবে বা আসে, সেগুলো হচ্ছে আমাদের এখানে দেয়া আছে। যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে বলতে কি বোঝানো হচ্ছে? বলা হচ্ছে যে হিন্দু সমাজের নানান আচার বিধি যে নানা বিপ্লবের মধ্য দিয়ে গ্রহণযোগ্যতা হারিয়ে টিকে আছে মাত্র, তা বোঝাতে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। বলা হচ্ছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে, মানে বড় বড় হচ্ছে হস্তি, লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে, মানে ছোট জিনিস আছে। বুঝতে পারছো? মানে বড় জিনিস কমে এখন ছোট জিনিস আসছে। এটা বলছে যে হিন্দু সমাজের নানান আচরণ বিধি যে নানা বিপ্লবের মধ্যে দিয়ে গ্রহণযোগ্যতা হারিয়ে টিকে আছে মাত্র, তা বোঝাতে প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করা হয়েছে, মানে ছোট কথা বলেছে। প্রাচীনকাল থেকে হিন্দু সমাজের আচার নীতিগুলো মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করত। এসব রীতিনীতির কিছু সমাজের বিকাশের জন্য বাধা তৈরি করে। নানা বিপ্লবের মধ্য দিয়ে এসব রীতি আজ গ্রহণযোগ্যতা হারিয়েছে, কিন্তু মৃত্যুঞ্জয়ের খুড়োর মতো রক্ষণশীলদের মতে এত কিছুর পরেও হিন্দু সমাজের রীতিগুলোর কিছু তো টিকে আছে। তা বলছে কিছু তো আছে, সব একদম যায়নি, কিছু আছে। কিন্তু গল্পকথকের মতে এমন টিকে থাকা সমর্থনযোগ্য নয়। কিন্তু গল্পকথক হচ্ছে ন্যাড়া। গল্পকথক কি বলতো? ন্যাড়া, ন্যাড়া, ঠিক আছে? এখানে গল্পকথক কিন্তু ন্যাড়া, ন্যাড়া বলতেছে, কিন্তু এটা হচ্ছে সমর্থনযোগ্য নয়। বিয়ের ব্যাপারটি কনস্ট্রাক্ট হিসেবে প্রতীয়মান হয় কখন? বিয়ের ব্যাপারটি কনস্ট্রাক্ট হিসেবে প্রতীয়মান কখন হয়? দেখো তো, যেখানে নরনারীর হৃদয় জয় করার ব্যাপার নেই, পরিবার থেকে বিয়ে চাপিয়ে দেওয়া হয় এবং ভালোবাসা ছাড়াই সারা জীবন অতিবাহিত হয়, সেখানে বিয়েটাকে কনস্ট্রাক্ট বলে মনে হয়। ওকে, তার মানে কি ভালোবাসা করলেই সেটা কনস্ট্রাক্ট হবে না? মানে ভালোবাসার বিয়েই তাহলে তাহলে কি তোমার হচ্ছে তাহলে কি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ কি স্কার্সি হয়ে গেল নাকি এদের কথায়? হ্যাঁ। ওকে, তৎকালীন সমাজ ব্যবস্থার চিত্র এবং হিন্দু ধর্মী দুই মানবের গভীর প্রেমের মহিমা। ভিন্ন ধর্মী না তো, ভিন্ন জাতের, একই ধর্মের ভিন্ন জাতের। স্বর্ণা, ভিন্ন ধর্মী না, একই ধর্মের সনাতনীরই, কিন্তু হচ্ছে মূল কথা হচ্ছে জাত, আলাদা জাত ছিল। জাত ভেদে তাদের কর্মটা আলাদা। দেখো, ক্ষত্রিয়রা হচ্ছে ব্যবসা করতে পারে এবং তারা হচ্ছে যুদ্ধ পারদর্শী। ওকে, কিন্তু শূদ্ররা আবার কিন্তু সেগুলো পারে না। শূদ্রদের কাজই হচ্ছে ধরো তারা হচ্ছে একদম পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করবে, এগুলোই পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা কি করবে বলতো? হ্যাঁ, হাতির মতো বড় প্রাণীরা এখানে বিলুপ্ত, কিন্তু তেলাপোকা এত ক্ষুদ্র হয়েও এই তো বুঝতে পারছো। ওকে, ওকে,
ওকে, ঠিক আছে। তো বিয়ের ব্যাপারে এখানে কনস্ট্রাক্টের কথা বলা হচ্ছে যে রক্ষণশীল পল্লী হিন্দু সমাজ ব্যবস্থায় নরনারীর মন দেয়া নেয়া ছিল গুরুতর অপরাধ। মানে তৎকালীন যে রক্ষণশীল হিন্দু সমাজ ছিল তারা বলতেছে তারা কি করতে পারতো না, মন দেয়া নেয়া তো তাদের মানে এক কথায় রিলেশনের বিয়ে একদম কি নাজায়েজ ছিল, যে তারা মেনেই নিবে না। সেখানে পরিবার ছেলে মেয়েদের বিয়ে দেয়, মানে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, ঠিক আছে, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এটা তো ভালোই। এবং যেহেতু ভালোবাসা কি তারা বোঝেই না, বিয়ের পরও তাই তাদের মাঝে ভালোবাসার স্ফুরণ ঘটে না। সংসার একটা দায়িত্বের পর্যায়ে পড়ে, ভালোবাসার পর্যায়ে পড়ে না, তাই এরকম সমাজ ব্যবস্থায় বিয়ে কনস্ট্রাক্ট ব্যতীত আর কিছুই না, এটা বলা হচ্ছে গল্পে। মানে বলা হচ্ছে যে যেখানে ভালোবাসা নাই, মানে বিয়ের আগে যদি ভালোবাসা না করে তারা বিয়ে না করে, তার মানে সেখানে বিয়েটা একটা কনস্ট্রাক্ট, সেখানে ভালোবাসার জন্মই হয় না, বরং একটা দায়িত্বের জায়গা তৈরি হয়। বুঝতে পারছো এটা কি কথাটা বললো? সূর্যদের সমাজে কোনো মর্যাদা নেই, এমনকি ধর্ম পালনও করতে পারতো না। হ্যাঁ মুনিরা, তারা একদম নিচু জাতের, তাদের তো সেভাবে ধর্মচর্চার ব্যাপারই থাকতো না। তারা হচ্ছে একদম অসুচি বলা হতো তাদেরকে, অপবিত্র বলা হতো। তাহলে যারা অপবিত্র তারা তো সেভাবে ধর্মচর্চার অধিকারও তাদের ছিল না। ওকে ওকে, কাউকে মন দিব না, কারো মন নিব না, সিদ্ধান্ত ফাইনাল। ঠিক আছে, ঠিক আছে, খুবই সুন্দর। ওকে, দেখো, মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। উক্তিটি ব্যাখ্যা করো। দেখো, এখানে আমরা সরস্বতীর কথা বলছি, মা সরস্বতী, মানে সরস্বতী হচ্ছে একজন দেবী, ওকে, সনাতন ধর্মের দেবী, যিনি কিনা কিসের দেবী বলতো, তোমরা কি জানো? বিদ্যার দেবী। কিসের দেবী বলতো? বিদ্যার দেবী। এখন বলা হচ্ছে এই বিদ্যার জন্য ওই গ্রামের যে ছেলে মেয়েরা তারা প্রায় কয়েক ক্রোশ বলতো, প্রায় কয়েক ক্রোশ তারা হেঁটে হচ্ছে বিদ্যা অর্জন করার জন্য যায়, 2 ক্রোশ অতিক্রম করে তারা বাইরে যায় পড়ার জন্য, যেটা হচ্ছে অনেক দূরের পথ। তো এটা যদি আসলে তাদের বিদ্যার দেবী সরস্বতী দেখে, তাহলে তিনি আসলে অবশ্যই তিনি কি করবেন বলতো, তিনি বর দিবেন। বর মানে হচ্ছে আশীর্বাদ দিবেন, যে তোমার অনেক টাকা পয়সা হোক, তুমি অনেক বড় হও। বর মানে কি বলতো? আশীর্বাদ। ওকে, তিনি লুকাইবেন ভাবিয়া পান না, তিনি কোথায় লুকাইবেন, মানে এতই খুশি হবেন তিনি যে এত দূর আসলে তারা পড়াশোনা করতে যাচ্ছে, বিদ্যার দেবী দেখেই খুশি। ওকে, আচ্ছা দেখো, তৎকালীন বাস্তবতায় শিক্ষার্থীদের বিদ্যা অর্জনের ক্লেশ প্রসঙ্গে প্রশ্নোক্ত উক্তির অবতারণা করা হয়েছে। নেরা মৃত্যুঞ্জয় সহ গ্রামের অধিকাংশ শিক্ষার্থীদের তখন বহু কষ্টে 2 ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হতো। প্রকৃতির বিরূপ প্রভাবে এ পথ যেন আরো দুর্গম হয়ে উঠতো, মানে আরো কঠিন হয়ে উঠতো। এত প্রতিকূলতার মধ্য দিয়েও তারা শিক্ষা গ্রহণ করে শেষ পর্যন্ত গ্রামের ছেলেদের পরীক্ষার ফল আশানুরূপ হতো না। তৎকালীন বাস্তবতায় শিক্ষার্থীদের বিদ্যালয়ের এই বিড়ম্বনা বোঝাতেই লেখক এই প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। ওকে, দেখো পরের প্রশ্নটা, যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজায় রাখা বাসি ফুলের মতো, কাকে বলা হচ্ছে? এখানে হচ্ছে বিলাসীর যে সৌন্দর্য, রূপ লাবণ্য, সেই কথাটা বোঝাতে গিয়ে বরঞ্চ বলা হচ্ছে যে বিলাসী আসলে মৃত্যুঞ্জয়ের জন্য রান্না করতে করতে তিনি ফ্যাকাশি বর্ণের হয়ে গেল। তো এখানে মূলত তারপরও তার হচ্ছে সৌন্দর্য ব্যাখ্যা হচ্ছে। উদ্ধৃত উক্তিটির মাধ্যমে অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবারত বিলাসীর অবস্থা বোঝানো হয়েছে, যে তিনি একদম রান্না করতে গিয়ে কি অবস্থা হয়েছে তার। বিলাসী গল্পের নায়ক মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে বিলাসী রাতের পর রাত জেগে তার সেবা করে। এই নিরবিচ্ছিন্ন পরিশ্রমী বিলাসী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তার সারা শরীরে একটা অপরিসীম ক্লান্তি ও নিরবিচ্ছিন্ন রাত জাগার ছাপ পড়ে। তার এই সজীবতাহীন মানে তুমি যখন আসলে অনেক বেশি ঘুম হবে না, পরিশ্রম করবে, তখন অবসন্ন লাগবে। তো সেই অবস্থাটাকে বোঝাতে মূলত কি বলতো, এই উক্তিটি করা হয়েছে, যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভেজাইয়া রাখা কোনো বাসি ফুল, তার রূপ লাবণ্য কিন্তু ফ্যাকাশে হয়ে গেল কিসে বলতো, এই যে রাত জাগা এত কষ্টের কারণে। ওকে, মুকুলিকা বলেছো সরস্বতী হলেন বিদ্যার দেবী। হ্যাঁ বলেছি তোমাকে। হ্যাঁ, সরস্বতী লজ্জা পেয়ে যাবে তাদের বিদ্যা অর্জনের কষ্টটা দেখলে। হ্যাঁ, কোথায় লুকাবেন এত। ওকে, যাওয়া আসায় 4 ক্রোশ, 2 2 4, ঠিকই তো আছে। রাত দিন কষ্ট করে তো তার চেহারার 12টা বেজে গেছে। হ্যাঁ, অসুস্থ হয়ে গেছি। ওকে, দেখো, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, উক্তিটি ব্যাখ্যা করো। এটা কে বলেছে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না? ওকে, উক্তিটির মাধ্যমে ন্যাড়া তার এক আত্মীয়ের দৃষ্টান্ত তুলে ধরেছে। এটা কিন্তু এমসিকিউ এর মধ্যে অনেক আসে, যে তার মেকি স্বামী প্রেমের প্রতি ইঙ্গিত করেছে। ওকে, তার এক
তার এক আত্মীয়, মেকি মানে হচ্ছে কি বলতো, মিথ্যা, মিথ্যা। ওকে, মেকি মানে হচ্ছে মিথ্যা। ওকে, স্বামী প্রেমের প্রতি ইঙ্গিত করেছে। বিলাসী গল্পে ন্যাড়ার এক আত্মীয় মারা গেলে তার বিধবা স্ত্রী শোকাহত হয়ে স্বামীর সঙ্গে সহমরণের জন্য হাহাকার করতে থাকে, কিন্তু লাশের পাশে তাকে একাকী রেখে ন্যাড়া যখন মৃতের সৎকারের জন্য লোক ডাকতে বাইরে পা বাড়ায়, তখনই সে চিৎকার করে উদ্ধৃত উক্তি করে, বাপ রে আমি একলা থাকতে পারবো না। চিন্তা করা যায়, এত কান্নাকাটি করলো, যখনই আসলে লাশের কাছে তাকে একা রাখা হবে তখনই সে বললো, বাপ রে আমি থাকতে পারবো না। তার মানে কি, মারা গেলে কেউ কারো না, মারা গেলে কি, মারা গেলে তোমার লাশটা বের করে দিবে একদম বাইরে, যে তোমাকে এখন তোমাকেই ভয় করবে, তোমার বডি তোমার সাথে সারা জীবন যে ছিল সেই তোমাকে ভয় পাচ্ছে। ঠিক আছে, তোমার সাথে একজন মানুষ যে কিনা তোমার সাথে সারাটি জীবন তোমার সাথে ছিল, অথচ তুমি মারা গেছো, তোমার দেহে প্রাণ নেই কিন্তু তোমার দেহটা আছে, সেই দেহটা যদি একা নিথর পড়ে থাকে, একটা জায়গায় নিথর পড়ে আছে, সেই দেহটাকে কি করা হচ্ছে বলতো, সে ভয় পাচ্ছে, সে ওই দেহটাকেও ভয় পাচ্ছে, যে দেহটার সাথে সে এত বছর এই মানুষটার সাথে কাটিয়েছে, এখন শুধু দেহে শুধু প্রাণ নেই, কথা বলার শুধু শক্তি নেই, এখন সে কি বলতো, তার ভয়ের কারণ সে বলেছে কি, ও বাপরে আমি একলা ঘরে থাকতে পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে কি, মৃত্যু হচ্ছে একমাত্র সত্য, যে মৃত্যুবরণ তোমাকে করতেই হবে, এবং কেউ আসলে তোমার সাথে যাবে না, তোমাকে একা যেতে হবে, সবাই বংশ তোমাকে ভয় করবে। ঠিক আছে, ওকে, আচ্ছা খেয়াল করো যে বিলাসী গল্পে ন্যাড়ার এক আত্মীয় মারা গেলে, বিলাসী গল্পে ন্যাড়ার এক আত্মীয় মারা গেলে কি বলে, ওই যে একটু আগে বললাম, সেটাই মূলত এখানে ঘটনা। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, যে মানব কল্যাণ প্রবন্ধের মূল ভার্ব, মানব কল্যাণ প্রবন্ধের মূল ভার্ব কি বলতো, কে বলতে পারবা মানব কল্যাণ প্রবন্ধের মূল ভার্ব কি, মানব কল্যাণ প্রবন্ধের মূল ভার্ব কি? ওকে, মিম বলেছে যে 25 বছর সংসার করছে কিন্তু আসল প্রেম জাগ্রত হয়নি, এটাই হচ্ছে ঠিক, ভণ্ড প্রেমিকা, ভণ্ড প্রেমিকা। ওকে, দেখো যে মানব কল্যাণের হচ্ছে মূল ভার্ব হচ্ছে, মানব কল্যাণের মূল ভার্ব যে বেসিক্যালি আমরা যেভাবে আমরা সাধারণত যেভাবে মানুষের কল্যাণের কথা বলি, কিন্তু এখানে আবুল ফজল হচ্ছে তিনি কি বলছেন বলতো, তিনি ওই আঙ্গিকে বের হয়ে একটু ভিন্নভাবে মানব কল্যাণের কথা বলেছেন। তিনি কিভাবে মানব কল্যাণের কথা বলছেন সেটাই কিন্তু আমরা দেখব। ওকে, আমরা আসলে মানুষকে, ওই একজন ভিখারি আসলো তাকে কিছু দান করলাম, এটা কি মানব কল্যাণ? না। কিভাবে মানব কল্যাণ করা যায়, তিনি একটু ভিন্নভাবে মানব কল্যাণের সংজ্ঞা দিয়েছেন, ভিন্নভাবে তিনি মানব কল্যাণকে দেখিয়েছেন। সেটা কিভাবে, দেখো যে এই রচনায় লেখক মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন, যে আমরা আসলে মানব কল্যাণ বলতে কি বুঝি, ওই যে বললাম ভিখারি আসলো তুমি দান করলা, তো এটাই মানব কল্যাণ। বলা হচ্ছে সাধারণভাবে অনেকে দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করে, তাকে আসলে মানব কল্যাণ মনে করে, কিন্তু তিনি আবুল ফজল তিনি আসলে ভিন্নভাবে মানব কল্যাণকে সংজ্ঞায়িত করেছেন। তিনি কি বলছেন, কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। ওকে, খুবই সংকীর্ণ পরিচায়কের মানে খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। তার মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, মানে সব দিক থেকে হচ্ছে মঙ্গল তোমার করতে হবে। ধরো একজন মানুষ তোমার কাছে সাহায্যের জন্য আসলো, যে তুমি সাহায্য করলা, বলছে যে আমি হচ্ছে আজকে খাইতে পারি নাই, বা আমি আজকে হচ্ছে কি খাবো জানি না, বা আমার হচ্ছে প্রতিদিন ওষুধ লাগে, কিংবা হচ্ছে আমি চলতে পারছি না, আমার খুবই কষ্ট, তো তুমি হচ্ছে তাকে সাহায্য করলে, আজকের মতো সে চলতে পারলো, কিন্তু এরপরে গিয়ে কি হবে, তো সেটার তো তাকে সমাধান দিতে হবে অ্যাটলিস্ট। আজকে আমি কি দিলাম সেটা বড় কথা না, তো তাকে কি করতে হবে বলতো, তাকে একটা পার্মানেন্ট সলিউশন দিতে হবে, তাকে একটা স্থায়ী একটা সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে, যে আমি তাকে একটা কিছু দান করলাম, সে আজকের কষ্ট লাগাবো, কিন্তু আবার তো কালকে আরেকজন মানুষের কাছে তার হাত পাততেই হবে। ওকে, লেখক আসলে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসটা দেখিয়েছেন। এ কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। সেটা বলছে যে সকল ধরনের অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ বা ভালো অবস্থা মানুষের উত্তরণ ঘটানো। লেখকের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। তিনি বলছে যে কি, যে মুক্ত বুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথে মূলত কি এই পৃথিবীর কল্যাণ করা সম্ভব। ওকে, তিনি একটু ভিন্নভাবে আসলে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস দেখিয়েছেন। ওকে, মানুষকে অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ করা, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, ওই যে একটু আগে বললাম অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায়,
একটা মানুষ এখন খারাপ অবস্থায় আছে, তুমি তাকে আজকে হচ্ছে তুমি কি করলা বলো তো, আজকে তুমি তাকে খাওয়াইলা, ঠিক আছে, আজকের অবস্থা ঠিক আছে, কালকেই তো আবার সে ওই একই কাজ করবে। এই জন্য বলছে যে তার অবস্থাটার পরিবর্তন তুমি কিভাবে করবা সেটা হচ্ছে মূল কথা। তো প্রাবন্ধিক আবুল ফজল তিনি আসলে অন্যভাবে মানব কল্যাণের কথা বলেছেন, একটু ভিন্ন আঙ্গিকে মানব কল্যাণের কথা বলেছেন। ওকে, আচ্ছা, তোমরা মোটামুটি সবাই ভালোই পারো। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো যে এখন কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ, যে এই প্রশ্নগুলো আসলে এই মানব কল্যাণ থেকে আসে, যে মানব কল্যাণের সঙ্গে মানব মর্যাদার সম্পর্ক কেন অবিচ্ছেদ্য। প্রচলিত ধারণা অনুযায়ী মানব কল্যাণ দ্বারা সেফ দান খয়রাত বোঝানো, মানব কল্যাণের প্রকৃত অর্থই হলো মানব মর্যাদার উত্তরণ ঘটানো। ওকে, এটা আমরা জানি। তারপরে দেখো যে গদ্যাংশটিতে ব্যবহৃত ইংরেজি শব্দের তালিকা তৈরি করো, মানে কি কি আসলে ইংরেজি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব বেশি আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব বেশি আসবে। একটু দেখে নাও, 3 স্টার, ঠাস করে পড়ে যাবা যে কি অবস্থা, যে এই গদ্যতে কত ধরনের ইংরেজি আছে সেটা আমাকে লিখতে বলছে, এটা কি আমি পারবো? দেখো ওইটাই কিন্তু পরীক্ষায় আসছে। তাহলে কি হবে বলো তো, হিউম্যান ডিগনিটি, গো অফ হিউম্যানিটি, রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে পুনর্বাসন, এটা বাংলা হচ্ছে কি পুনর্বাসন। তারপর হচ্ছে ট্রাইব, ট্রাইব মানে হচ্ছে আমরা জানি উপজাতি, রিলিফ, তারপর হচ্ছে রেড ক্রস, আর হচ্ছে এর কি লিখছে, হ্যাঁ দেখো, হ্যাঁ পেলাবিটে, আচ্ছা পেলাবিতা। ওকে, এখন বলা হচ্ছে এখানে কি হিউম্যান ডিগনিটি মানে হচ্ছে মানুষের মহানুভবতা, এগুলো তো গো অফ হিউম্যানিটি, রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে পুনর্বাসন, ট্রাইব মানে উপজাতি, রিলিফ, রেড ক্রস, এগুলো তোমরা জানো। তো এগুলো হচ্ছে এই গদ্যাংশে ইংরেজি শব্দের তালিকা, এগুলো মূলত ইংরেজি শব্দ ব্যবহার হয়েছে। তার মানে অনেকটা ব্যতিক্রমী মানব মর্যাদা, হিউম্যান ডিগনিটি। ওকে, মানব কল্যাণ, ডিগনিটি মর্যাদা, ডিগনিটি মানে মর্যাদা। ওকে, ঠিক আছে। এখন আমরা তাহলে এগুলো সম্পর্কে আমরা কি করলাম বলো তো, এগুলো সম্পর্কে আমরা একটু জানলাম, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে আর আমরা ভুল করি। ওকে, আমরা সামনের দিকে যাই যে হাত পা বা চাটুকারিতাকে প্রশ্রয় দিলে কেন রাষ্ট্রে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করা যায় না। হাত পাতা মানে যে কিনা হাত পাতে বা চাটুকারিতা লোক, তাকে যদি তুমি প্রশ্রয় দাও তাহলে রাষ্ট্রের বংশ আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হবে না, তার অভ্যাসই হচ্ছে হাত পাতা। সে হচ্ছে ওই মানুষের দয়া বা করুণার উপরে নির্ভরশীল। বলছে দয়া বা করুণার বর্ষবর্তী হয়ে দান খয়রাতকে লেখক কেন মানব কল্যাণ বলে মনে করেন। ওই যে দান খয়রাত তুমি করলা, তার আজকে সলিউশন হলো, কিন্তু আজকের সমাধান হলো, কিন্তু কালকের কি হবে। সুতরাং তিনি আসলে মানব কল্যাণ বলতে যে মানুষের আজকের অবমাননাকর, মানে আমি বারবার ধ্বংসের মতো বলতেছি, হ্যাঁ আমার গলা একটু আটকায় যাচ্ছে। ওকে, আমি একটু পানি খেয়ে নেই। আচ্ছা, এই যে অবমাননাকর অবস্থা, সেখান থেকে মূলত তাকে কোন দিকে নিয়ে যাওয়া বলতো, তাকে আরো মর্যাদাপূর্ণ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া, এই ব্যবস্থাটাকে তিনি বা এই অবস্থাটাকে তিনি আসলে মানব কল্যাণ বলে অভিহিত করেছেন। এটা হচ্ছে প্রাবন্ধিক আবুল ফজল করেছেন। ওকে ওকে, ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। ওকে, আমরা সামনের দিকে যাই। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রিলেশনশিপ কথাটি দ্বারা কি বুঝিয়েছেন, রিলেশনশিপ কথাটি দ্বারা কি বুঝিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর রিলেশনশিপ কথাটা বলছেন যে বিদ্যমান পারস্পরিক সংযোগ সহযোগিতাকে বুঝিয়েছেন। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর তার হিভার্ট বক্তৃতামালায় রিলেশনশিপ নিয়ে কথা বলেছেন। এটি মূলত অন্তর্জগতের বাইরের জগৎ, যা আমরা অহরহ দেখতে পাই। তারপরে দেখো সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, মানে বলা হচ্ছে তুমি যখন মানুষের কল্যাণ করতে চাও বা যেটা একদম মন থেকে চাও, সেটা হচ্ছে কি একটা তোমার মহৎ চিন্তা ভাবনারই ফসল। এটা হচ্ছে মূল কথা। ওকে, দেখো সংঘর্ষ, হ্যাঁ ওটা হবে সংঘর্ষ, কিন্তু সে বলতেই পারছে না। ওকে, তার জিহ্বা পাল্টাই গেছে, যেমন আমার গলা আটকায় গেছে, জোরে কথা বলছি, একটু আস্তে বলা উচিত কারণ আমার গলায় ব্যথা আবার ঠান্ডা আছে। ওকে, অপরের হাত, কিন্তু আস্তে বললে আবার শেষও করতে পারবো না, অনেক কিছু আছে আরো। অপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। বলছে দান করা একটি উত্তম কাজ হওয়ায় উপরের হাত সবসময় নিচের হাত থেকে সৃষ্ট। ওকে, উপরের হাত বলতে দাতাকে বোঝানো হয়, আর নিচের হাত বলতে আসলে কাকে বোঝানো, যারা গ্রহীতা, যারা আসলে নেয়। ওকে, ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের হাতকে উত্তম বলেছেন, কারণ এ হাত উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে আর নিচের হাত সেই দান গ্রহণ করে। মূলত দান যে গ্রহণ করে তার মহত্ব, এবং যে গ্রহণ বলে দান যে আসলে দেয় তার মহত্ব, এবং দান গ্রহীতার দীনতা তুলে ধরতেই প্রশ্ন। দীনতা মানে হচ্ছে অভাব,
মানে যে হচ্ছে দান দিচ্ছে সে তার হচ্ছে মহত্বটা এখানে প্রকাশ পাচ্ছে, এবং যে দান গ্রহণ করছে তার দীনতা মানে তার অভাব মূলত বোঝাতে মূলত আলোচ্য উক্তিটা করা হয়েছে। ওকে, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাফারেন্স। ওকে, হ্যাঁ, উপরের হাত সবসময় নিচের হাত অপেক্ষা উত্তম। ঠিক আছে ভাইয়া, কি যে হইল, ছবি আগে চলে যায় ভয়েসের সাথে মিলিয়ে নিয়ে বুঝতে পারছি না। ওকে, তুমি জাস্ট ভয়েসটা শোনো, ছবি তোমার লাগবে না, ছবি লাগবে না। ওকে, আমরা পরবর্তীতে যাই। দেখো, মাসিপিসি গল্পের মূল ভার্ব। মাসিপিসিতে আমরা জানি না যে আমরা দুইজন নারীর সংগ্রামী জীবনের কথা জানি, যারা হচ্ছে কি বলতো স্বামী পরিত্যক্তা একজন নারীকে বা একটা মেয়েকে নিয়ে তাদের জীবন সংগ্রাম চলে, যারা কিনা নিজেরাই হচ্ছে কি বলতো নিজেরাই হচ্ছে তাদের জীবন বা অস্তিত্ব সংগ্রামে লড়াই করছে, এরকম আছে মূল ভার্বটা। তোমরা একটু সাজিয়ে নিতে পারো। ওকে, খেয়াল করো যে মাসিপিসি গল্পের মূল ভার্ব কি, যে গল্পে দেখানো হচ্ছে গ্রামীণ সমাজ ব্যবস্থায় নির্যাতিত নারীর অসহায়ত্ব। ওকে, নির্যাতিত নারী এখানে কে? নির্যাতিত নারী হচ্ছে দুইজন তিনজন নির্যাতিত নারীর কথা বলা হচ্ছে, কিন্তু মূল কথা হচ্ছে ওই এখানে হচ্ছে যার কথা আসবে সে হচ্ছে কি বলতো, কে কে বলো, যোগুর ওয়াইফের নাম কি বলো, কে কে আছো ক্লাসে বলো, যোগুর ওয়াইফের নাম কি? যোগুর ওয়াইফের নাম কি বলো, যোগুর ওয়াইফের নাম কি? যোগুর ওয়াইফের নাম কি বলো তো, যোগুর ওয়াইফের নাম কি? হ্যাঁ, আজকে সব গদ্য শেষ, আজকে সব গদ্য শেষ। তারপরে তোমাদের রিটেন ক্লাসগুলো আমি অন্যভাবে সাজিয়েছি, এবং অনুবাদের ক্লাস কিন্তু 2বার করাবো আমি রিটেনে। তো সুতরাং তোমরা কিন্তু অনেক কিছু শিখবা যদি ক্লাসে থাকো আর কি। এরপরে আসলে মনে হয় তোমাদের ইয়াতে যাবে, আর হচ্ছে এই গ্রুপে ক্লাস হবে না। ওকে, আহ্লাদি, হ্যাঁ পেরেছো, আর এই গ্রুপে ক্লাস হবে না, এখন থেকে ক্লাস হবে হচ্ছে পেইড গ্রুপে। ওকে, আহ্লাদি, আহ্লাদি। ওকে, আচ্ছা, আর এখানে নির্যাতিত নারী হচ্ছে আহ্লাদি, নারীর অসহায়ত্ব, সেই অসহায়ত্বের বিরুদ্ধে আবার এমন দুইজন নারীর প্রতিবাদ ও প্রতিরোধকে এখানে ব্যাখ্যা করা হচ্ছে, যাদের সংগ্রামী জীবন, যারা জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও জীবন সম্পর্কে আশাবাদী, তারা নতুন করে আশাবাদী, এবং অন্য নারীর জীবনকে নিরাপদ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। এটা হচ্ছে মূল কথা এইটার। হ্যাঁ, ওকে, মুকুলিকা বলেছ, কি আন্দাদি বলেছো নাকি আনন্দদি বলেছো? ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে মূলত মূল ভার্বটা হচ্ছে যে দুইজন নারীর সংগ্রামী জীবন চিত্র এখানে দেখানো হচ্ছে, এবং স্বামী পরিত্যক্তা দুইজন নারীর, এখানে বলা হচ্ছে দুইজন নারী, যে দুইজন নারী হচ্ছে স্বামী পরিত্যক্তা ছিল, বিধবা অথবা পরিত্যক্তা, এবং আরেকজন হচ্ছে স্বামী নির্যাতিত আহ্লাদি যার নাম, তাকে নিয়ে এই যে অসহায় দুইজন নারীর যে হচ্ছে জীবন বোধ, সেই বা সংগ্রামী হচ্ছে একটা প্রতিবাদ প্রতিরোধ, সেটা মূলত এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমরা কিন্তু সামনের দিকে যাব। খেয়াল করো যে এখানে কিছু প্রশ্ন আছে, যে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, এখানে বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, এখানে বলা হচ্ছে যে যোগুর মুখ দেখে কি হয় বলতো, যোগুর মুখ দেখে, যোগুর মুখ দেখে, যোগুর মুখ দেখে অনেক সময় কি মনে হয় যে আসলে আমি শক্ত আছি, যে এবার মেয়ে দিব না, কিন্তু আমার কি হয়ে যায়, পাষাণটা নরম হয়ে যায়। ওকে, মানে একদম হচ্ছে ওই যে বলছে যে ছেলের মুখ দেখে পাষাণ, পিতারও মন নরম হয়, এমন প্রসঙ্গে আহ্লাদিকে উদ্দেশ্য করে পিসি আলোচ্য উক্তি করেছিল। কে করেছিল? পিসি করেছিল। সন্তানের প্রতি স্নেহ মমতা মানুষের একটি মৌলিক মানবীয় গুণ। বদমেজাজি স্বামী তার স্ত্রীর প্রতি যতই নিষ্ঠুর হোক না কেন, সন্তানের প্রতি বাবা পরম দয়াশীল হয়ে থাকে। তাদের পাষাণ হৃদয় বরফের মতো গলে যায়, স্ত্রীর প্রতিও তার আগের মতো নিষ্ঠুর আচরণ করে না। এমন আশাবাদ ব্যক্ত করে পিসি আসলে গর্ভবতী আহ্লাদিকে বোঝায়, যে বলে যে তার নিষ্ঠুর স্বামী যোগু ছেলের মুখ দেখে নরম মেজাজের মানুষ হয়ে উঠবে। মানে এটা আসলে আশাবাদী, পিসি আশাবাদী যে যোগুর কি বলতো ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, সে হয়তো তোমাকে মারবে না, যেহেতু মানে সে হচ্ছে অন্তঃসত্ত্বা, মানে অন্তঃসত্ত্বার কথা বলা হচ্ছে, যে তুমি যেহেতু অন্তঃসত্ত্বা বা গর্ভবতী, বলা হচ্ছে যে তাহলে কি হবে, যে ছেলের মুখ দেখে আসলে যোগু ঠিক হয়ে যাবে, এখন আর যোগু তোমাকে মারধর করবে না, এমন কথা বলা হচ্ছে। ওকে, নিজেকে তার স্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। কার লাগে বলতো? আহ্লাদিকে লাগে, আহ্লাদিকে লাগে। নিজেকে কেমন লাগে? তার ছেঁচড়া লাগে, নোংরা লাগে, নর্দমার মতো লাগে। কেন লাগে? দেখো যে মাসিপিসি গল্পের
আহ্লাদির এটা হবে, আহাজউদ্দিন না। অত্যাচারী স্বামী যোগুর ঘর থেকে আহ্লাদি তার মাসি পিসির কাছে চলে অত্যাচারী স্বামীহীনকার কিছু খারাপ লোক তার দিকে কুদৃষ্টিতে তাকায়। মাসি পিসির সাথে বাজারে গেলে তারা তরি তরকারি কেনার মতো তাকেও করায়ত্ত করার জন্য মাসি পিসির সাথে আলাপ আলোচনা করে, এরকম কথা বলা হচ্ছে। এই জন্য বলছে নিজেকে তার ছেঁচড়া, নোংরা এবং নর্দমার মতো লাগে, যে গ্রামের ইয়ারা। ওকে, হ্যাঁ স্বর্ণা ব্রিলিয়ান্ট, ওকে লিখে দিয়েছো। কি বলেন ভাইয়া, যোগুর মুখ না তো সন্তানের মুখ? সন্তানের কথা তো বললাম, এখানে যোগুর কথাটা আগে বলা হচ্ছে, সন্তানের কথা বললাম না। ওকে, সন্তানের কথা। ওকে, তারপরে দেখো এখানে কি বলতো, আচ্ছা এটা শেষ। ওকে, তারপরে দেখো যে মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। উক্তিটি ব্যাখ্যা করো। মরণ ঠেকাতেই তাদের ফুরিয়ে আসছে জীবনী শক্তি। যে প্রশ্নোক্ত উক্তিটিতে দুর্ভিক্ষের সময় মাসি পিসির জীবন সংগ্রামের দিকটি প্রতিফলিত হয়েছে। মাসি পিসি গল্পে দুর্ভিক্ষের সময় খাদ্যের অভাব তীব্র হয়ে ওঠে। তার মধ্যে অসুস্থ আহ্লাদি এসে হাজির হয় মাসি পিসির ঘরে। সেবা যত্ন করে মাসি পিসি আহ্লাদিকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু আহ্লাদির অবস্থা আরও খারাপের দিকে যায়। অন্যদিকে চারপাশের মানুষ না খেয়ে মরতে শুরু করে। ফলে জীবন বাঁচাতে মাসি পিসিকে কঠোর পরিশ্রম করতে হয়। তারা আসলে কি করতে বলতো, তারা আসলে নৌকায় করে তারা শালতি বেয়ে হচ্ছে গ্রাম থেকে গৃহস্থালির যে শাকসবজিগুলো এগুলো কম দামে কিনে তারা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেত। মাসি পিসির মতো যারা সে যাত্রায় বেঁচে যায় তাদের অবস্থা বোঝাতে প্রশ্নোক্ত উক্তি করা হয়েছে। ওকে, অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। ওকে, কাদের সম্পর্কে কেন বলা হয়েছে, যে মাসি পিসি সম্পর্কে উক্তিটি করা হয়েছে যে সাধু বৈদ্য ওসমানের দল, যাদের কিনা কুদৃষ্টি ছিল কার প্রতি বলতো, যাদের কিনা কুদৃষ্টি ছিল হচ্ছে এই হচ্ছে আহ্লাদির প্রতি বলা হচ্ছে, সেই সাধু বৈদ্য ওসমানের দল আবার আসতে পারে এই আশঙ্কায় আসলে মাসি পিসি রাত্রে সজাগ থাকে। কারণ একবার তাদের বাসায় আসলে গোকুলের হচ্ছে পেয়াদা এসেছিল। বলতো গোকুলের কয়জন পেয়াদা এসেছিল বলতে পারবা? গোকুলের কয়জন পেয়াদা এসেছিল বলো? গোকুলের কয়জন পেয়াদা? আপনি আগে যোগুর মুখ বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো। ওকে ওকে, বলো। বলো মাসি পিসির গোকুলের কয়জন পেয়াদা এসেছিলেন বলো তো মাসি পিসিকে ডাকতে? কয়জন? কই, আচ্ছা 3 জন। হ্যাঁ ওকে, কই বলো সবাই বলো। 3 জন। নুসরাত জাহান বলেছো 3 জন। ওকে, এবং গুন্ডাদের আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তাদের এই প্রস্তুতির কারণে আহ্লাদির যেন ঘুমে ব্যাঘাত না ঘটে সেজন্য মাসি পিসি সন্তর্পণে বিছানা ছাড়ে। ওকে, সন্তর্পণে বিছানা ছাড়ে। ওকে, পরবর্তী প্রশ্নটাতে দেখা যায় যুদ্ধের আয়োজন করে তৈরি থাকে মাসি পিসি উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে, যে তারা মূলত এক ধরনের যুদ্ধর জন্য তারা আসলে কি থাকে, প্রস্তুত থাকে। কারণ যে কোনো মুহূর্তে তারা আসলে তাদের গোকুলের পেয়াদারা আসতে পারে, অথবা এই সাধু বৈদ্যদের কথা বলেছে তারা আসলে আসতে পারে, গুন্ডা বদমাশদের কথা বলা হচ্ছে তারা আসতে পারে। বলেছে দাবটি তারা আসলে রেডি করে রাখে এবং তারা হচ্ছে ডোবা থেকে পানি নিয়ে আসে। ওকে, আহ্লাদিকে যোগু কেন মারধর করে? কেন আহ্লাদিকে যোগু মারধর করে? ওই যে নেশার টাকা সংগ্রহ করতে না পেরে, অথবা আসলে কি করে বলতো, এই যে টাকা জোগাড় করার লোভে যোগু আহ্লাদিকে মারধর করে, যে কি, যে সে যেন আবার বাপের বাসা থেকে টাকা নিয়ে আসে, এ ধরনের। এই জন্য তাকে আসলে খুঁটির সাথে বেঁধেও আসলে মারধর করে। বুঝতে পারছো? ওকে, আমরা পরবর্তীতে রাতের বেলা কানাই পেয়াদা নিয়ে আসে। কেন নিয়ে আসে? যে মাসি পিসিকে কাছারি বাড়ি নিয়ে যাওয়ার জন্য কানাই রাতের বেলা আসি। ওকে, তারপরে দেখো যে কানাই রাতের বেলা এসে হাঁক দেয় মাসি পিসিকে তাদের কাছারি বাড়ির দারোগা বাবুর সামনে হাজির করার জন্য, দারোগা বাবুর। কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ভিন্ন। কাছারি বাড়ির কথা বলে মাসি পিসিকে তার বাড়ি থেকে বের করবে এবং অসহায় আহ্লাদিকে গোকুলের হাতে তুলে দিতে পারবে। এজন্য কানাই 3 জন পেয়াদা নিয়ে রাতের বেলা মাসি পিসির বাড়িতে আসে। এটা হচ্ছে তাদের মূল কথা ছিল। ওকে, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাই। খেয়াল করে যে 52 দিনগুলোর মূল ভাব হচ্ছে কিছুই না, মূল কথা হচ্ছে কি বলতো, মূল কথা হচ্ছে শেখ মুজিবুর রহমানের যে জেল জীবন, ওই জেল জীবনের যে কয়েকটা দিন এখানে বলা হচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনী থেকে মূলত 52 দিনগুলো সংকলন করা হয়েছে। এবং সেই সময়ে ওই ফেব্রুয়ারির কয়েকটা দিন এখানে বলা হচ্ছে, যে ওই ফেব্রুয়ারির দিনে বা ফেব্রুয়ারির সময় আসলে কি ঘটেছিল সেই সময়টা স্মৃতি চারণ করা হয়েছে এই আটার মধ্যে। ওকে, এখন এগুলো তোমরা একটু পড়ে নিবা, আমি আর এটা পড়বো না, এটা মোটামুটি তোমরা জানো। এই প্রশ্ন আসছে যে ভরসা হলো আর দমাতে পারবে না কেন? এটা হলো যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা হচ্ছে পাকিস্তান সরকার যখন ভুল করছে
করছিল, তখন সে প্রসঙ্গে মূলত শেখ মুজিবুর রহমান এই কথাটা বলছিল। ওকে, তারপরে দেখো যে মাতৃভাষা আন্দোলন বাঙালিরা রক্ত দিয়েছিল, কেন রক্ত দিয়েছিল এটা তোমরা জানো। অনুচ্ছেদে ব্যবহৃত গোষ্ঠী সুরত শব্দ দুটি পাকিস্তানি বাহিনীর প্রতি কথকের বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। কিভাবে গোষ্ঠী এবং সুরত এই শব্দ দুইটা কেন আসলে ভিন্ন অর্থ, মানে অন্য অর্থ প্রকাশ করে। ওকে, দেখো জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়, জনমতের কথা কে বলেছেন? এই যে জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়, জনমতের কথা কে বলেছেন? ওকে, এখানে বাগরে ওঠে, দেশবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে, বিশেষ করে পুলিশের গুলিতে কয়েকজন শহীদ হওয়ার পর আন্দোলনের তীব্রতা বেড়ে যায়, তখন এটা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইসব কথা বলেন আর কি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নতে যাই, খেয়াল করো। ওকে, এখন হচ্ছে রেইনকোট। রেইনকোট গল্পের মূল ভার্ব কি বলতো? এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। ওকে, মুক্তিযুদ্ধের চেতনার কথাটা বলা আছে এখন। ওকে, কোনটা পড়তে হবে এটা বুঝি নাই। শেষ, এখন ক্লাস শেষ হবে, একটু তো কষ্ট করছো, একটু কথা আগে গেছে, নেট বাফারিং এর জন্যই গেছে একটু, আমি এই জন্য তো তোমাদের মুখে দেখাচ্ছি না। ওকে, যেহেতু হচ্ছে অঙ্গভঙ্গির সাথে কথার মিল পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা আসলে কি বলতো, আমাকে দেখোই না, তবু কথাগুলো শোনো। ওকে, রেইনকোট আমরা পড়ছি। বলা হচ্ছে যে রেইনকোট গল্পটা হচ্ছে কে লিখেছেন? বিখ্যাত কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। ওনার একটা বিখ্যাত লেখা আছে, কি বলতো, চিলেকোঠার সেপাই, খোয়াবনামা, এগুলো তার হচ্ছে এক একটা হচ্ছে বিখ্যাত লেখা। ওকে, দেখো যে রেইনকোট গল্পটি একটি প্রতীকী গল্প, এটা একটা প্রতীকধর্মী গল্প। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত হয়েছে, যে ঢাকার অবস্থাটা কেমন ছিল, এবং তৎকালীন ঢাকা কলেজ, তিনি আসলে ঢাকা কলেজেরই একজন লেকচারার ছিলেন কেমিস্ট্রির। ওকে, এই গল্পে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার যুদ্ধাবস্থা, এদেশের মানুষের উপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন, হত্যাযজ্ঞের দিক প্রতিফলিত হয়েছে। তাদের অত্যাচারে সারা দেশের মতো ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র, মুক্তিযোদ্ধাদের তৎপরতা দেখা যায়। তারও একটি ঘটনা গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে মূলত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে, যে একজন শিক্ষকও কি তিনি আসলে মুক্তিযুদ্ধ পরোক্ষভাবে ভূমিকা কিন্তু রেখেছিলেন। ওকে, আচ্ছা, চিলেকোঠার সেপাই, হ্যাঁ বলছো। ওকে, এখন কয়েকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যে অনুপ্রেরণা, সাহস ও দেশপ্রেমের নিদর্শন রেইনকোট গল্পে বিশ্লেষণ করো। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2019-20 শিক্ষাবর্ষে প্রশ্নটা আসছিল, ঠিক আছে। এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু 100% রিটেন ছিল। গুচ্ছভুক্ত যাওয়ার আগে 2020-এ প্রথম তারা গুচ্ছতে চলে যায়। তো এই গুচ্ছের আগে যখন পরীক্ষা হতো, তখন তারা কিসে যেত বলতো? 100% লিখিত। ধরো এখানে 80 মার্কের পরীক্ষা হতো, 80 নম্বরই লিখিত। ওকে, 80 নম্বরই লিখিত, এখানে কোনো এমসিকিউ নাই। তার মানে কি, এখানে ভালো লিখে চান্স পাইতে হতো। এটা খেয়াল করো, যে অনুপ্রেরণা, সাহস ও দেশপ্রেমের নিদর্শন রেইনকোট। যে রেইনকোট গল্পের অনুপ্রেরণা কেন বলা হচ্ছে? ওই যে শ্যালক মিন্টুর যে রেইনকোটটার কথা বলা হচ্ছে, সেটা মূলত একই সাথে অনুপ্রেরণা দেয় এবং সাহস এবং দেশপ্রেমের নিদর্শন তৈরি করে। ওকে, এটা আমরা জানি। তারপরে খেয়াল করো যে কি, দেশে একটা কলেজও শহীদ মিনার অক্ষত নেই কেন? এরা আসলে ওই যে শহীদ মিনারকে শরীরের কাঁটা কে বলেছিলেন বলতো? পাকিস্তানিদের শরীরের কাঁটা বলেছেন হচ্ছে প্রিন্সিপাল কিন্তু বলেছিলেন। ওকে, তিনি আসলে এই নরপশু পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে দেশে একটা কলেজেও শহীদ মিনার অক্ষত নয়। নরপশু পাকিস্তানি বাহিনী যে হত্যাযজ্ঞ তারা করেছে, যে ধ্বংসযজ্ঞ করেছে, সেটার ফলে আসলে কোথাও কি নাই বলতো? শহীদ মিনার অক্ষত নাই, এটা মূল কথা। আর শহীদ মিনারকে কাটা বলেছে, শরীরের কাটা বলেছে মূলত হচ্ছে ওই কে বলতো, এবং ধ্বংস করার কথাও বলেছে হচ্ছে ওই তোমার হচ্ছে, আচ্ছা রিটেন ছিল 100%, হ্যাঁ রিটেন ছিল 100%। ঢাকার পরিস্থিতি, গেরিলাদের অবদান, হ্যাঁ অনেক কিছু লিখেছ, ঠিক আছে। ওকে, রেইনকোট গল্পে আমি খুব দ্রুত যাচ্ছি। রেইনকোট গল্পে রেইনকোট পরে ভীতু নুরুল হুদা সাহসী হয়ে ওঠে কেন? ওই যে বললাম, রেইনকোট পরলে কি হয় বলো তো? সাহস জাগে, দেশপ্রেম জাগে, সেটা বলা হচ্ছে। যে রেইনকোট একজন মুক্তিযোদ্ধার ব্যবহারের সামগ্রী ছিল বলে সেটি পরে ভীরু নুরুল হুদা সাহসী হয়ে ওঠে। কারণ রেইনকোটটা আসলে কি বহন করছে? ওই যে আচ্ছা, মুক্তিযোদ্ধা শ্যালকের। ওকে, রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট শব্দটি কেন ব্যবহার করেছে? মিসক্রিয়েন্ট আসলে শব্দটা কেন ব্যবহার করা হয়েছে বলতো? মুক্তিযোদ্ধাদের বোঝাতে ওই পাকিস্তানিরা মিসক্রিয়েন্ট শব্দটা ব্যবহার করতো। ওকে, তারপরে দেখো যে অনুচ্ছেদটিতে রেইনকোট কিসের প্রতীক হয়ে রয়েছে? তো সংক্ষেপে লেখো, যে একটু আগে বললাম যে দেশপ্রেম, সাহস এবং হচ্ছে যে ব্যাপারটা আছে, 3-4টা কথা বললাম, সেটা এখানে জাস্ট একটু বর্ণনা করে দিবা। তারপরে খেয়াল করো যে এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এটা হচ্ছে যখন আসলে
এই আখতারুজ্জামান ইলিয়াসের কথা বলা হচ্ছে বা নুরুল হুদার কথা বলা হচ্ছে, যিনি গল্প কথক, তিনি চারবার আসলে বাসা পরিবর্তন করেছিলেন। তিনি যখন একটা জায়গায় বাসা নেন সেখান থেকে তিনি আসলে ওই নৌকা দেখেন, একদিককার মানুষ সেখানে শুধু নৌকার ভরা অস্ত্র দেখতে পান। কথক কেন বললেন এ বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, বলা হচ্ছে যে শনিতে 7 মঙ্গলে 3 আর বাকি সব দিন দিন, মানে এটা হচ্ছে একটা প্রবাদ, এটা হচ্ছে একটা প্রবাদ, গ্রাম্য প্রবাদ, যে শনিতে যদি বৃষ্টি হয় তাহলে 7 দিনে বৃষ্টি পড়বে, আর মঙ্গলে শুরু হলে হচ্ছে 3 দিন বৃষ্টি পড়ে টানা, আর যদি বাকি দিনগুলোতে বৃষ্টি শুরু হয় তাহলে ওগুলো দিনেই বৃষ্টি শেষ হয়ে যায়, থেমে যায়। এটা হচ্ছে একটা প্রবাদ, সেটাই মূলত এখানে ব্যাখ্যা করা হচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে দেখো, রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে তার ওম লেগে থাকার কারণ কি? ওম লেগে থাকা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়। ওকে, এই মুক্তিযুদ্ধের চেতনা তার লেগে যায়, এই জন্য ওম লেগে থাকে শরীরে। ওকে, ঠিক আছে। এখন আর আমাদের আসলে প্রশ্ন নাই, যতগুলো গদ্য ছিল আমি একটু ছোট করে মূল ভাবগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি, এবং একই সাথে যেগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো, এবং কয়েকটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলো নিয়েই কথা বলেছি। ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা, এবং একটা ধারণা তুমি পেয়ে গেলা। এবং প্রথমে তো রিটেন সম্পর্কে একটা বিস্তারিত কথা বলেছি আমি, যে কি কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসবে তোমাদের সাথে রিটেন ক্লাসে। এরপরে তোমাদের সাথে দেখা হবে একদম এটাও পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু এখন থেকে হয়তো পেইড একটা হচ্ছে আলাদা পেইড গ্রুপে তোমাদের ক্লাস হবে। সুতরাং তোমরা এখনো যারা আসলে কোর্সে এনরোল করো নাই, যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা পেজে ইনবক্স করবা, অথবা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে ইনবক্স করবা, একটা কমেন্ট করবা যে তোমাদের ভর্তি করানোর ব্যবস্থা আমি করে দিব। তো এখনো যারা আবার ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে নিতে পারো, ঠিক আছে? তো এখন থেকে হয়তো আর ফ্রিতে তোমাদের সাথে দেখা হচ্ছে না, পেইড ব্যাচের দেখা হবে, এবং সেখানে রিটেনের বাকি ক্লাসগুলো নেওয়া হবে ইনশাল্লাহ, এবং এরপরে বাংলা লেকচার 5 নম্বর ক্লাস যাবে ইনশাল্লাহ। ওকে, তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। আমি একটু অসুস্থ ছিলাম, আমার কথাগুলো কেমন যেন পাল্টে পাল্টে আসছিল, তবু কষ্ট করে তোমাদের সাথে কথা বললাম, আমারও ভালো লাগলো। আমার জন্য সবাই দোয়া করবা যেন সুস্থ থাকি ভাইয়া। ওকে, তো সবাই